এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা এখানে হাজির আছেন, তাকেই বলতে চাই যে আপনাদের মন্ত্রণালয়ের মধ্যে দুটো মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আরগুলোর কোনো মূল্য নেই। একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় আর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যদি এই দুটাকে আপনারা ঠিক লোক বসাতে না পারেন, এই গণ অভ্যুত্থান ধ্বংস হয়ে যাবে, আমাদের আরও 50 বছর লাগবে ফিরে আসতে। আমি প্রথমে আমার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এবার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি এবং যারা এখনও পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের সঙ্গে আমি অত্যন্ত আত্মিকভাবে যুক্ত হয়ে আমার কথাগুলো বলবো। আর একই সঙ্গে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম 71-এ এবং তার সঙ্গে আমার যেসব বন্ধুবান্ধবদের হারিয়েছি তাদেরকেও আমি একই সঙ্গে স্মরণ করছি। এবং আমরা অনেককে হয়তো ভুলে গেছি বা সেই সময়কার যে লড়াই, সেই লড়াইয়ের যে তত্ত্বগত দিক, সাংস্কৃতিক দিক, বুদ্ধিভিত্তিক যে সকল তর্ক বিতর্ক, সেটা আমরা অনেক হয়তো ভুলে গেছি। কিন্তু আসলে একটা জনগোষ্ঠী যখন আত্মসচেতন হয়ে ওঠে তখন স্বভাবতই ইতিহাসের দিকে তাকে বারবার নতুন করে ফিরে তাকাতে হয়, হয়তো আমরা হয়তো ফিরে তাকাবো। আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন আজকে, সত্যি কথা। এবং আমি আমাদের মহাপরিচালক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার কমরেড মোহাম্মদ আজম, এবং তিনি হাজির রয়েছেন। একটু পরে আমাদের সভাপতি হতে একটা পথে জ্যাম আটকা পড়ে তিনি আসবেন, তিনিও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি আপনাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বন্ধুরা যাদেরকে দেখছি, অনেককে দেখছি এখানে, আপনারা কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমার জন্য এটা অত্যন্ত সম্মানের এবং অত্যন্ত বড় প্রাপ্তি। আমি আমাকে যখন এই বাংলা একাডেমি এই বক্তৃতা দেওয়ার অনুরোধ জানায়, তখন আমি ঠিক ভাবছিলাম আমি কী নিয়ে কথা বলব। তখন আমি মাঝখানে আমার একটুখানি একটা চোখের অপারেশন হয়েছে, আমি কেউ নিশ্চিত ছিলাম না যে আমি কিছু দেখতে পারবো কিনা আদৌ। তো এখন একটু দেখছি, কষ্ট হয় আমার, এখন বড় বড় করে লিখতে হয়। তো তারপরেও আমি ভেবেছি যে জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার। সেটা হলো যে আমাদের এখনকার লড়াই, গণ অভ্যুত্থানটা, আপনারা অনেকে আমার বক্তব্য শুনেছেন, গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা কিন্তু পূর্ণ বিজয়ের দিকে যায়নি। আমরা যেভাবে আশা করেছিলাম সেই বিজয়টা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। ফলে গণ অভ্যুত্থানটা অপূর্ণ রয়ে গেছে। একে যদি আমরা পূর্ণ করতে চাই, পূর্ণ করা মানে একটা গণ সার্বভৌমত্ব কায়েম করা, পূর্ণ সংবিধানের অধীনে না। মানে এর আগে যে ফ্যাসিস্ট সংবিধান রয়েছে বিদ্যমান, আমাদের চিন্তা চেতনার যে স্তরগুলো রয়েছে, যে প্রত্নতাত্ত্বিক স্তর থেকে, এছাড়াও আমাদের আধা আবছা চিন্তা ভাবনা, এই স্তরগুলো যে আমরা পড়ে আছি, এই স্তরগুলো আমরা কিন্তু ভেঙে বেরোতে পারিনি। ভেঙে বেরোতে না পারার কারণেই আমাদের এই গণ অভ্যুত্থানটা দরকার ছিল একটা ঘোষণা দেওয়া জনগণের পক্ষে, যে গণ অভ্যুত্থান মূলত সকল আইন এবং সংবিধান ভঙ্গ করে সে কিন্তু হাজির হয় এবং জনগণ হাজির হয়, বর্তমান হয় সমস্ত পুরনো আইন ভেঙে দিয়ে নতুন আইন বা নতুন রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতিতে। কেমন? এই জন্য এটা গঠন শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যে পুরনো জিনিস ভেঙে গেছে, আমরা এখন নতুনভাবে নিজেরা গঠন করব। কেমন গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারেন। এই যে আমি শব্দগুলো ব্যবহার করছি, আমি খুব সাবধানে ব্যবহার করছি, কারণ আমাদের সমাজে এখনও চিন্তার যে স্তর, যেটাকে আমি খুব প্রত্নতাত্ত্বিক স্তর বলছি আমার কথা, এই প্রত্নতাত্ত্বিক স্তরের সমস্যাটা হচ্ছে এই, আমরা কথায় সংবিধান শব্দটা ব্যবহার করি। খেয়াল করেন, সংবিধান ইউজলেস। পৃথিবীতে যখন সংবিধান ছিল তখন সমাজ ছিল। পৃথিবীতে যখন সংবিধান থাকবে না তখন কিন্তু সমাজও থাকে, রাষ্ট্রও থাকে। উদাহরণ কি? যেমন ইংল্যান্ড, তাদের কোনো লিখিত সংবিধান নেই। তাহলে জনগণের যে অভিপ্রায়টা বিভিন্নভাবে ব্যক্ত হয়, বিভিন্নভাবে হাজির থাকে, বিভিন্নভাবে বর্তমান হয়, তাকেই ব্যক্ত অর্থে রাষ্ট্র বলে। কেমন? এটা কিন্তু আমরা অনেকে রাষ্ট্রের এই ধারণাটা জানি না বলে রাষ্ট্র বলতে আমরা কেউ আইন বুঝি, রাষ্ট্র বলতে কেউ আমরা বল প্রয়োগের হাতিয়ার বুঝি। আমি একটা পুরনো মার্ক্সবাদী ধারা থেকে বড় হয়েছি, ফলে রাষ্ট্র মাত্রই বল প্রয়োগের হাতিয়ার, এই ছিল আমাদের সেই সময়
ধারণা। ফলে এই বল প্রয়োগের যে হাতিয়ার, যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটাকে দখল করতে আবার বল প্রয়োগই লাগবে। এর চেয়ে তার যে মডেল, রাজনৈতিক যে মডেলটা, এবং আপনি জানবেন যে 71-69 থেকে যে বামপন্থী ধারা গড়ে উঠেছিল, সে কিন্তু ব্যর্থ হয়েছে রাষ্ট্র সম্পর্কে এই অনুমানগুলোর কারণে। লেনিন কি ব্যর্থ হয়েছেন? না, লেনিনের যে রাজনৈতিক কৌশল ছিল, সেই কৌশলটা কিন্তু ঠিক একেবারে তার চর্চার দিকটা কিন্তু এই যে অনুমানের কথা আপনাদেরকে বলছি, এটা কিন্তু ছিল না। তিনি কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছেন মতাদর্শিক সংগ্রাম। মতাদর্শিক সংগ্রাম মানে কি? বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্ক, আলাপ আলোচনাকে প্রাণবন্ত করে তোলা, জীবন্ত করে তোলা। এর মাধ্যমে কিন্তু, যেটাকে আমরা বলশিবিক পার্টি বলি এখন, সে কিন্তু তার যে ন্যায্যতা, তার বৈধতা এবং রাজনৈতিকভাবে সে জনগণকে পথ দেখাবার জায়গাটা সে কিন্তু খুঁজে পায়। কিন্তু পরবর্তীকালে এই যে চিন্তার ধারা, যে রাষ্ট্রমাত্রই আরেকটি বল প্রয়োগের হাতিয়ার মাত্র, এই ধারণার কারণে আমরা দেখি পরবর্তীকালে বলশবিক রাষ্ট্র বা লেনিনের নেতৃত্বে গঠিত রাষ্ট্র, তার মধ্যে নানান সংকট আপনার দেখা দিয়েছে এবং আমরা তার ইতিহাসটা জানি। আজকে আমার কিন্তু আলোচনার বিষয়, আমি এটা ভেবে আসিনি, কথা প্রসঙ্গে বললাম কারণ আমার কথা বুঝবার জন্য আপনাদের এটা দরকার। আমি যে বিষয় তাই বলবো যে আমাদের সমস্যাটা কি, একটু আগে যেটা আজম যেটা বললেন, আসলে আমরা 71 সালে আমরা কি করেছিলাম? 71-এ আমাদের লক্ষ্যটা কী ছিল? খুব পরিষ্কার লক্ষ্যটা ছিল, আমরা একটা টেরিটোরিয়াল, ভূখণ্ডগত স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা একটা হানাদার বাহিনীকে লড়েছি, যেহেতু এই পরিস্থিতির জন্য আমরা খুব তৈরি ছিলাম না। কেন তৈরি ছিলাম না? কারণ হলো যে তার আগে আমরা একটা প্রাদেশিক স্বায়ত্ত শাসন চেয়েছি, যে আমরা চেয়েছি যে একটা ফেডারেল স্টেট গড়ে উঠেও একটা প্রাদেশিক স্বায়ত্ত শাসন আমরা চাই। আমরা যেহেতু 47 সালে পাকিস্তানের জন্য লড়াই করেছি, আমরা লড়াই করেছি, আমার বাপ দাদা যারা কৃষক তারা লড়াই করেছে, আমি লড়াইটা ন্যায্য এবং সঠিক এই লড়াই করেছি। কারণ হলো বাঙালি, যাদেরকে আমরা কৃষক বলি, তাদের অধিকাংশ ছিল বাঙালি মুসলমান। তাদের যে জমির অধিকার, জমির মালিকানাটা ক্ষুণ্ণ হয়ে যায় পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে। ফলে কৃষক লড়াই করেছে পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে, যে জমি তারা হারিয়েছে সেই জমি উদ্ধারের জন্য। জমি তারা হারবার কারণে সেই জমির মালিক তারা হয়েছে মধ্যস্বত্বভোগী, এটা ছিল জমিদার মহাজন। এবং সেই জমিদার মহাজনদের যে পূর্ব বাংলা, তাদের দ্বারা শাসিত যে পূর্ব বাংলা, তাদের এই এখানকার শোষণ, এখানকার কৃষকদেরকে শোষণ করে তারা যে এই অর্থনীতি গড়ে উঠেছে, এই শোষণের ভিত্তিতে কলকাতা শহর গড়ে উঠেছে। কলকাতার প্রত্যেকটি রাস্তাঘাটে, প্রত্যেকটি তার পুরনো কলোনিয়াল জৌলুসের মধ্যে, এমনকি তার সাহিত্যের মধ্যে, তাদের যত ঠাকুর থেকে শুরু করে বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টাচার্য, এদের দ্বারা লিখিত সমস্ত সাহিত্যের মধ্যে পরতে পরতে বাঙালি মুসলমানের রক্ত খুঁজে পাওয়া যাবে। ফলে 47 আমাদেরকে একইভাবে অন করতে হবে, এটা ছিল কৃষকের আন্দোলন। 47টা এসেছে বাঙালি মুসলমান তার জমি ফিরে পাওয়া, জমির উপর অধিকার পাওয়ার আন্দোলনের জন্য। এবং তারপরে ঘটনাটা কী ঘটেছে, এরপরে আমরা দেখলাম যখন সে জমির মালিকানা পেয়েছে, সে তার প্রথম যে সংকট, তার প্রথম যে আত্মিক সংকট, এটা হলো তার ভাষা, তার সংস্কৃতি। ফলে সে ভাষা এবং সংস্কৃতির জন্য লড়াই করেছে। ফলে 47কেও যদি আপনি অস্বীকার করেন, আপনি কিন্তু 71কে অস্বীকার করবেন। 47টা ধারাবাহিকতা একই লড়াইয়ের। এবং এই লড়াই কবে শুরু হয়েছে? এই লড়াইটা শুরু হয়েছে 1857 সালে। নতুন নয়। আপনি মুঘল সম্রাট আর নাই, মুঘল সেই পুরনো সাম্রাজ্য নাই, আপনি হারিয়েছেন। আপনি ভাবছেন যে আপনি আবার সেই সাম্রাজ্য ফিরে পাবেন, কিন্তু 100 বছর চলে গেলে আপনি ফিরে পাচ্ছেন না। ইতিমধ্যে আপনি ইংরেজি শিখেন নাই, আপনি ইংরেজের সঙ্গে উঠা বসা করেন নাই, কিন্তু আপনার এই আরেকটি সম্প্রদায় সে ইংরেজের সঙ্গে উঠা বসা করেছে, ইংরেজি শিখেছে এবং সে আপনার চেয়ে অগ্রসর। সে উকিল হয়েছে, মুক্তার হয়েছে, সে শিক্ষা পেয়েছে, সে আধুনিকতার স্পর্শ পেয়েছে, সে শিল্প সাহিত্য সংস্কৃতি করেছে, আপনি পিছিয়ে পড়েছে। তাহলে আপনি দেখা গেল যে একান্ত যে কৃষক, তার যে হীনমন্যতা, একই সঙ্গে তার যে আকাঙ্ক্ষা, হীনমন্যতা কেন সে পিছিয়ে পড়েছে, ফলে তার মধ্যে হীনমন্যতা কাজ করে। আবার অন্যদিকে সে কী হয়েছে, সে একই সঙ্গে সে একটা প্রতিযোগিতা, সে দেখতে চায়
সে দেখতে চায় যে তারও বিকাশ ঘটছে, তার আত্মিক বিকাশ ঘটছে, তারও আর্থসামাজিক বিকাশ ঘটছে। এই আর্থসামাজিক বিকাশের অধিকার সে যখন চাইছিল 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, মাত্র খুব বেশি দিনের কথা না, কিন্তু সে 1920 সালের পরে যখন পাকিস্তান যখন গঠিত হলো, পাকিস্তানে আপনারা যদি নিজেকে প্রশ্ন করেন যে কেন ভাষা আন্দোলন সফল হলো, ঢাকা শহরের ক্ষুদ্র একটা মধ্যবিত্ত শ্রেণী যে ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদের এই লড়াইয়ের সঙ্গে বৃহত্তর কৃষি সমাজের কি এমন সম্বন্ধ আছে? কিংবা বাদ দিন ঢাকা শহরের কুটিদেরও কি এমন সম্বন্ধ আছে? আপনারা তো অনেকে জানেন না, ইতিহাস খুঁজলে পাবেন। আবুল মতিন ভাই, আমাদের মতিন ভাই এখন জীবিত নেই, তিনি আমাকে বারবার বলছেন যে ভুলে যাবেন না, আমরা যখন ভাষা আন্দোলন করছিলাম তখন আমাদেরকে যারা টাকা পয়সা বিভিন্নভাবে সহায়তা করেছিল, এটা ছিল ঢাকা শহরের কুটি এবং বিশেষত মেয়েরা, এডিন কলেজের মেয়েরা হাতের চুড়ি, সোনার চুড়ি তারা খুলে দিয়েছিল তার কাপড় যখন দিত। এগুলো ভাষা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। ঢাকার আপনারা এখনও জানেন শহীদ মিনার যিনি তৈরি করেছেন তিনি কিন্তু উর্দু স্পিকিং, যে প্রথম যে ইট দিয়েছে এসব দিকে তিনি উর্দু স্পিকিং ছিলেন। কেন করেছিল তারা? কেন, কি জন্য করেছিল? এটা একটু ভেবে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ইতিহাসী ব্যাপারগুলো মুছে ফেলেছি। করেছিল এই কারণে যে পাকিস্তান তারা চেয়েছে যে ওই যে দীর্ঘকাল জমিদারি শাসন, কলোনিয়াল শাসনে তারা জমে হারিয়েছে, লড়াই করে তারা তাদের দেশ তারা স্বাধীন করেছে, এই পাকিস্তানে তার যে আকাঙ্ক্ষা, তার যে কামনা, সে সন্তানকে পাঠাচ্ছে কলেজে, স্কুলে, সবেমাত্র সে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, মরিচ বিক্রি করে, চাল বিক্রি করে, পাট বিক্রি করে, আপনি তার বুকে গুলি চালিয়েছেন। আপনি তার বুকে গুলি চালিয়েছেন। এটা কিভাবে প্রত্যেকটা কৃষকের বুকে গিয়ে বিঁধেছে। এটা শুধু ভাষার আন্দোলন ছিল না, একই সঙ্গে এটা ছিল একটা পেজেন্ট্রি, কৃষকেরও আন্দোলন। ফলে ভাষা আন্দোলন একই সঙ্গে কৃষকের যে আকাঙ্ক্ষা, তার যে চাহিদা, তার যে বাসনা, তার সঙ্গে এটা একত্র হয়ে গিয়েছে। ভাষা আন্দোলন সফল হয়েছে। এই ভাষা আন্দোলন যখন সফল হয়েছে, তারপরে এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে আমরা নতুন একটা জাতিবাদ গড়ে উঠছে। এই জাতিবাদটা সজ্ঞানে ইসলামকে বাদ দিচ্ছে তার জাতিবাদী বয়ানের মধ্য থেকে, ধর্মকে বাদ দিচ্ছে। কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, সমাজ গঠনের প্রক্রিয়ার মধ্যে ধর্ম থাকবেই। এটা কি আপনি আসেন আসেন কোন একটা জাতিবাদ আছে, একে আপনি যান্ত্রিকভাবে এটাকে বিচ্ছিন্ন করা যায় না। এই যান্ত্রিকভাবে বিচ্ছিন্ন ধারণাটা আমরা কোথায় পেয়েছি জানি না। এটা এমনকি পাশ্চাত্য নেই। পাশ্চাত্য সেকুলারিজমের যে চিন্তা, এখানে যান্ত্রিকভাবে বিচ্ছিন্ন। পাশ্চাত্য সেকুলারিজম একান্ত একটা পলিটিক্যাল কনসেপ্ট, রাষ্ট্র সংক্রান্ত কনসেপ্ট। আমাদের এখানে সেকুলারিজম এসছে সাংস্কৃতিক ধারণা হিসেবে। এটা মারাত্মক জিনিস যে আমার সংস্কৃতি থেকে ইসলাম বাদ দিতে হবে, যে ধর্ম বলে কিছু নেই, ধর্মের কোনো ভূমিকা নেই। ফলে আমরা নতুন একটা বিভাজন আমাদের সমাজে দেখলাম। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আমরা অতি সহজে পারতাম আমাদের বাঙালি ধারণার মধ্যে ধর্মের যে জিনিস, ধর্মের যে অন্তঃশ্বাস, তার যে মর্ম, এটাকে আমার ভাষা এবং সংস্কৃতির মধ্যে ঢুকে নেব। আমরা তা করিনি। আমরা যান্ত্রিকভাবে থেকে আলাদা রেখেছি। আমরা একদল ইসলামপন্থী, একজন সেকুলার, এই লড়াই শুরু করে দিয়েছি। দুটো বিভাজন দুদিকে চলে গেছে। ধর্ম সম্পর্কে আমাদের অদ্ভুত ধারণা ছিল, বিশেষত বামপন্থী দিকে বিস্মিত করে আমাদের। কার্ল মার্কস কখনোই কিন্তু ধর্ম বিরোধী ছিলেন না। যেটা আমরা পড়ি তার বইতে এক লাইন পড়ি, বাকিটা ভুলে যাই, যে ধর্ম হচ্ছে গরিবের অশ্রু। এই ইহলোকে সে যা পায় না, যা সে পায়নি, এই যে তার না পাওয়ার বেদনা, তারই কিন্তু দীর্ঘশ্বাস হচ্ছে ধর্ম। তিনি কিন্তু ধর্মবিরোধী লোক ছিলেন না, যে অর্থে আমরা ধর্মবিরোধী কথাটা বলি। আর ধর্মবিরোধী হবেন বা কেন? তার কথা ছিল, দেখো যদি আমি ধর্মবিরোধী হই, যদি আমাকে নাস্তিকে হতে হয়, তাহলে তার একটা মাত্র যুক্তি থাকতে পারে। সেটা কি? সেটা হলো মানুষের মহিমা কায়েম করে। যে আমরা ধর্মের নামে সমস্ত মহিমা আল্লাহর উপর চাপিয়ে দিই, বিশেষত ক্রিশ্চিয়ানিটির মধ্যে এটা প্রবল। আমরা আল্লাহর উপর চাপিয়ে দিই, সব মহিমা আল্লাহ। মানুষ নিজেকে নিঃস্ব করে দেয়। আপনারা ফয়েবে পড়েছেন,
আপনাকে যদি পড়তে গিয়ে পড়ে দেখবেন যে ফয়ের গ্রন্থে খুব সুন্দর এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটির মধ্যে খুব পরিষ্কার তার ব্যাখ্যা আছে যে আমরা কী করে আমাদের সমস্ত মহিমা আল্লাহ আর মানুষ নিঃস্ব, মানুষের কোনো গুণ নেই। তার ফলে স্বভাবতই মার্ক বলেছে এই যে আমি নিজেকে নিঃস্ব করে আল্লাহর উপর সমস্ত মহিমা দিয়েছি, তাহলে নাস্তিক হওয়ার একটামাত্র কারণ থাকতে পারে, সেটা কি মানুষের মহিমা কেন করে। ফলে পাশ্চাত্য অ্যাথিজম এবং একই সঙ্গে নাস্তিকতা গড়ে উঠেছে হাত ধরাধরি করে। নাস্তিকতা বলে কোনো এপিস্টেমোলজিক্যাল আপনি লেখা কারোর মধ্যে পাবেন না, সে কান্ট বলুন কি হেগেল বলুন, কারোর মধ্যে কিন্তু এমনকি নিশ্চয়ের মধ্যে পাবেন না। গড ইজ ডেড বলার পরও তবুও সে ধর্ম সম্পর্কে তার যে বক্তব্য তার মধ্যে এই তথাকথিত বঙ্গীয় নাস্তিকতা নাই। অদ্ভুত ব্যাপার, এত পশ্চাৎপদ চিন্তা কখনো ছিল না। ফলে বাংলাদেশে কোনো নাস্তিক নেই, প্রথম আমার প্রশ্ন কখনো ছিল না, এখনও নেই। কারণ নাস্তিকতা মাত্রই মানুষের মহিমা কায়েম করার দর্শন। এটা কিন্তু এপিস্টেমোলজিকে আল্লাহ আছে কি না এই তর্কটা না, এটা ভালো কিলো তর্ক, এটার কোনো অর্থ নেই। তো যেটা হয়েছে আমরা এই কাজটা করেছি কিন্তু 70 করে। তো মার্কস কী বলছিল যে ধর্ম, তাহলে আমরা কি ধর্ম নিয়ে চলবো না, এটা বলেন না। তিনি বলছেন না, ধর্মটা কী, সেটা ধর্মের মধ্যে কি দর্শন থাকে, তোমার হ্যাঁ অবশ্যই থাকে। সেটা হেগেলের কাছ থেকে আমরা শুনে এসেছি। ধর্ম মাত্রই তার মধ্যেও চিন্তা থাকে, মানে এমন ভাববেন না যে আপনি দার্শনিক রেখার চিন্তা করেন। ধর্মতত্ত্ব বা একজন আলেম বা ওলেমার মধ্যে কোনো দর্শন নেই, এটা ভুল ধারণা। কোরআন শরীফের মধ্যে কোনো দর্শন নেই, অবশ্যই কোরআন শরীফের দর্শনের বই বটে, আপনি পড়তে চাইলে পড়তে পারবেন। তাহলে কীভাবে পড়বেন? মার্ক্সের পদ্ধতি ছিল অনেকটা, আমি আপনাদের একটা প্রতীক দিয়ে বোঝাই, সেটা আপনি চিনেবাদাম তো খান সকালে, চিনেবাদাম খান। তা চিনেবাদাম যখন খান তখন কী করেন? বাইরের খোসাটা ভাঙেন, বাইরের খোসাটা আমাকে ভেতরের শ্বাসটা বের করেন, তারপর ওটা খান। তো ধর্মতত্ত্ব এরকম, আপনি যদি ধর্মতত্ত্ব থেকে দর্শনটা পেতে চান তাহলে তার বাইরের যে খোলস, যেটা রহস্য আকারে এটাকে ঢেকে রাখে, তার মর্মের দিকটা সে যেটাকে ঢেকে রাখে, এটা আপনি তার মধ্যে আহরণ করবেন। এটা কিন্তু হেগেলের পদ্ধতিতে আছে যে তার মর্মটা আপনি আহরণ করবেন, নিয়ে তিনি কী করবেন, আপনি তখন তাকে দর্শন আকারে হাজির করবেন। দেখেন হেগেলের যে বইটা আপনি যদি কেউ পড়েন তার লজিক, সেখানে প্রথম কথায় বলতেছে ধর্মের যে বিষয় আর দর্শনের যে বিষয় এটা একই। মানে আমার যে বিষয় যেটা নিয়ে আমি লিখতে বসছি, হেগেল বলছেন এটা আর ধর্ম বিষয় একই। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ। আমি প্রমাণ করতে চাই যে আল্লাহ, এটা দার্শনিকভাবে এটাকে ডেমনস্ট্রেট করে দেয়। তার যে প্রমাণ মানে কিন্তু আল্লাহ আছে ওটা প্রমাণ করে না, এটা আমি ডেমনস্ট্রেট করে আমি প্রদর্শন করে দেখাতে চাই যে এটা লজিক্যালি এটা ডেমনস্ট্রেট করা সম্ভব, এটাকে প্রদর্শন করা সম্ভব যে ঈশ্বরের ধারণা, আল্লাহর ধারণা কী করে জ্ঞানের রূপ আকারে, প্রজ্ঞার রূপ আকারে একে বর্তমান করতে হবে। অদ্ভুত কথা। তো আপনারা আমাকে একটু আগে দার্শনিক বলে আমাকে অনেক বড় সম্মান দেয়, আমি একটু লজ্জিত হচ্ছি এর জন্য, কারণ আমি এত বড় জ্ঞানী ব্যক্তি নই। আবার দার্শনিক ভাববার একটা বিরাট বিপদ আছে, কারণ যারা সত্যিকারের দার্শনিক তারা মনে করে আসলে দার্শনিক বলে কিছু নেই, দর্শন বলে কোনো বিষয়ই নেই। আপনি কি জানেন, শুনেছেন কখনো? কোনো দার্শনিক স্বীকার করবেন না যে দর্শন বলে কোনো বিষয় আছে। ইউনিভার্সিটিতে যে আপনি ফিলোসফি ডিপার্টমেন্ট, এরকম কোনো ডিপার্টমেন্ট দর্শনের জগতে নাই। কেন নাই? একটা মাত্র কারণ, যদি আপনি উদ্ভিদ বিজ্ঞান পড়েন তো উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্টটা, বিষয়টা কি, এটা আগাম নির্ধারিত থাকে, আগে ঠিক করে দেয় এটা উদ্ভিদ বিজ্ঞান। আপনি যদি ফিজিক্স পড়তে চান এটা আগাম নির্ধারিত থাকে যে এটা ফিজিক্সের বই, কিন্তু দর্শনের কোনো বিষয় নেই। যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করতে পারেন। ফলে দর্শন একটা সহজ বাংলা হলো সজীব এবং সক্রিয় চিন্তা। এই যে আমি এখন কথা বলছি আপনার সঙ্গে, সজীব এবং সক্রিয় চিন্তা। প্রত্যেকটা মানুষ সহজাতভাবে দার্শনিক, এটা তার ফিতরাতের অন্তর্গত, এটা তার স্বভাবের অন্তর্গত। তাকে এইভাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এই জন্য আল্লাহ কিন্তু মানুষকে বলে যে আল্লাহর খলিফা, কারণ তার মধ্যে ওই গুণটুকু আছে, চিন্তা করার ক্ষমতা, তার বিবেক দিয়েছে, তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছে, ওটা দিয়ে তাই কিন্তু মায়ের পেট থেকে নামিয়েছে। মায়ের পেট থেকে আপনি বেরিয়ে আসেন, আপনি কিন্তু আমি বগলতলার কোরআন শরীফ নিয়ে আসেন না। কি আনছেন? কি আনছেন? আনলে বলেন, আনতেও পারেন, যদি নিয়ে এসে থাকেন, কারণ আল্লাহ কোনো প্রিন্টিং প্রেস নাই আনফর্চুনেটলি। ফলে আপনি কিন্তু দেখছেন বিবেক নিয়ে, আপনার বুদ্ধি নিয়ে, আপনার প্রজ্ঞা নিয়ে, আপনার কল্পনা শক্তি নিয়ে, বিভিন্ন বৃত্তি নিয়ে। তো সেজন্য সে বলছে যে কোরআন যখন তুমি পড়বে, এই যে তোমাকে বৃত্তি নিয়ে পাঠিয়েছি, এই যে তোমাকে বিভিন্ন রকম কি বলে কল্পনা শক্তি, বুদ্ধির শক্তি, কেমন যুক্তির শক্তি, এত কিছু দিয়ে তোমাকে পাঠিয়েছি, ওটার দ্বারা তুমি কোরআন পড়বে, যেন কোরআন কি এটা
থেকে তুমি হেদায়েত পেতে পারো, পরামর্শ পেতে পারো। কোরআন কিন্তু নিজে কখনো আইনের বই বলেনি, বিধান বলেনি, কখনো বলেনি। বলেছে আমি কি হুদালিল মুত্তাকিন, আমি যারা মুত্তাকিন তাদের হেদায়েতের জন্য এসেছি, পরামর্শের জন্য এসেছি। যদি এই কথাটুকু, অন্য কথা বাদ দিন, শুধু এই কথাটুকু মনে রাখেন, আপনি সঙ্গে সঙ্গে বুঝবেন যে কোরআন কত বেশি দার্শনিক দিক থেকে কত ম্যাচিউর। সমস্ত আব্রাহামিক রিলিজিয়ানের হিস্ট্রি আপনি আসেন, এই প্রথম সে নিজেকে একটা ধর্মগ্রন্থ দাবি করে নাই, কারণ কোরআন ওহী, 1 নম্বর। 2 নম্বর, সে কখনোই দাবি করে না আমি তোমাকে বিধান দিচ্ছি। কারণ কেন দিচ্ছি না? দিচ্ছি না এই কারণ, তোমাকে তো পাঠাইতেছি বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, বৃত্তি দিয়ে, কল্পনা দিয়ে, কত কিছু গুণ দিয়ে তোমাকে পাঠাচ্ছি। তো তোমার একমাত্র কাজ হলে কোরআনে পড়ো এবং পড়ে ওখান থেকে হেদায়েত, পরামর্শের জন্য তুমি পড়ো। আপনি খেয়াল করেছেন আমরা কিন্তু ধর্মের সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা কীভাবে, কোথায় নিয়ে আমরা চলে গেছি? আমরা পত্তলিকতা আমাদের ঢুকে গেছি। কেন? এই যে সজীব এবং সক্রিয় চিন্তা, যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, সহজভাবে, সাবলীলভাবে, সাধারণ ভাষা, দর্শন এই কাজটাই করে। দর্শন কোনো তথাকথিত শাস্ত্র না, কিন্তু শাস্ত্রবিদ্যা দর্শনের কাজ না। ধরেন অলওয়েজ তার যে লক্ষ্য হলো যে সে চাইবে আমার সহজ এবং স্বাভাবিক আমাদের যে বৃত্তি, সেই বৃত্তিকে বিকশিত করা এবং সেই বিকাশের জায়গায় দাঁড়িয়ে আমাকে জগৎকে নতুন করে উপলব্ধি করা। 1 নম্বর, আমরা অনেকে উপলব্ধি করি, কিন্তু অনেকে উপলব্ধি করে এটাকে আর প্রকাশ করতে পারি না, লিখি না, আর্টিকুলেট করি না। ফলে অনেকে যেটা আর্টিকুলেট করে তার মধ্যে দিয়ে নতুন ভাষা তৈরি হয়, নতুন সাহিত্য তৈরি হয়, নতুন চিন্তা তৈরি হয়। এই হলো দর্শন। তো আমি কিন্তু অদ্ভুত করলে আমি কিন্তু আমরা যে প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই কিন্তু বহু দূরে চলে গেছি। আমি যেটা বলতে চেয়েছেন সেটা এই যে আমরা এই যে 24-এর এই আমাদের এই গণঅভ্যুত্থান হয়ে গেল জুলাই, 5ই আগস্টে আপনারা বলছেন যে আমরা দ্বিতীয় বিজয় পেয়েছি। তাহলে দ্বিতীয় বিজয়টা আমরা পেয়েছি, কিন্তু আমরা এই বিজয়টাকে পূর্ণ বিজয় করি নাই, এটা একটা অপূর্ণ বিজয় হয়েছে। কারণ আমরা কি করেছি? আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, যে রাষ্ট্রটা এর আগের যে ফ্যাসিস্ট সংবিধান শেখ হাসিনার প্রণীত, আমরা পুরো রাষ্ট্রকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকিয়ে দিয়েছি, ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, সংবিধানের নামে, আইনের নামে। তারপর দেখা গেল কি, প্রথম জিনিসটা আমরা কী শিখছি, অভিজ্ঞতা থেকে দেখছি আমাদের জনগণ বা আমাদের বুদ্ধিভিত্তিক যারা সমাজ, আমাদের সমাজ যারা বুদ্ধিজীবী শ্রেণী, তারা এখনো পর্যন্ত আইন এবং আমরা কি বলবো, আইন এবং রাজনীতি বা রাজনীতি এবং আইনের সম্বন্ধ সম্পর্কে জানেন না। যদি জানতেন তাহলে তারা বলতেন যে জনগণের গণ অভ্যুত্থানের পরে পুরনো আইনের মধ্যে ঢোকানোর কোনো অর্থ নাই, এটা একটা ঠাট্টা তামাশা ছাড়া কিছু না, এটা একটা অজ্ঞতা, পশ্চাৎপদ চিন্তা। এই যে তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা বা সংবিধান ছাড়া দেশ চলে না, এই ননসেন্স, উকিলি ননসেন্সটা অতি সহজে আমাদের সমাজে কায়েম করা গেছে। কেন? কারণ আমরা সত্যিকার অর্থে এখানে বুদ্ধিভিত্তিক চর্চাটা করি না। যদি করতাম তাহলে আইন এবং কি রাজনীতির সম্বন্ধ, এটা আমাদের বুদ্ধিভিত্তিক মহলে অনেক আগে থেকে স্পষ্ট থাকতো এবং আমাদের তরুণরা যারা এই গণ অভ্যুত্থানটা করেছে তারা বুঝতে পারত যে গণ অভ্যুত্থানের পরে তারা শপথ গ্রহণ করবে জনগণের কাছে এবং তারা ক্ষমতায় যাবে একটা ঘোষণার মাধ্যমে, যেটাকে বলে প্রোক্লেমেশন, কোনো আইনের দ্বারা না। পুরনো সমস্ত আইন বাতিল হয়ে গেছে, তাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, কিন্তু এটা আমরা পারি না। ফলে আমার আজকের যে বক্তব্য, মূল যে বক্তব্য, সেটা হলো খুব সহজ। সেটা হলো এই যে এখন আমাদের লড়াই, তাহলে যদি আমরা এই 5ই আগস্টের অপূর্ণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে নিতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের প্রধান যে রাজনৈতিক কাজ, আমি আবারও জোর দিয়ে বলছি, প্রধান যে রাজনৈতিক কাজ, প্রধান যে রাজনৈতিক পরিষদ, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক। এই দুটো বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক লড়াইটা এখন যে কোনো কারণে সবচেয়ে প্রধান হয়ে উঠেছে। যে কারণে আমি এই কথাটাই আপনাদের সামনে তর্ক করার জন্য, তুলে ধরার জন্য এসেছি এবং আসবার পেছনে
অনুপ্রাণিত বোধ করেছি যে বাংলা একাডেমি আমাকে এই বক্তৃতা দিতে দিয়েছে। এবং আমি আপনাদেরকে যেদিকে জোর দেব সেটা হলো এই, আমাদের এখনকার লড়াই একান্তই বুদ্ধিবৃত্তিক এবং একান্তই সাংস্কৃতিক। আমরা বুদ্ধিবৃত্তিক এবং সংস্কৃতির মধ্যে কী বুঝেন এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। এই আলোচনাটা করবার যে একটা 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 বর্গ, যে কোনো একটা রাজনৈতিক বর্গ নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা যেমন আমি যেটাকে পছন্দ করেছি, এটার নাম হচ্ছে গণ অভিপ্রায়। আপনার প্রত্যেকেই জানেন গণ অভিপ্রায়টা কি? এটা ছিল রুশো জেনারেল উইলের সহজ বাংলা। ঠিক আছে, আপনি সামষ্টিক অভিজ্ঞতা বলতে পারেন, কেমন যেভাবে বলতে পারেন, কিন্তু আমি এটা গণ অভিপ্রায় কথাটা বলছি, কারণ মূলত জনগণের ধারণা এবং একই সঙ্গে সঙ্গে গণ ক্ষমতার ধারণা এবং গণ সার্বভৌমত্বের ধারণা, এই যে আমি যেটা বললাম গণ অভিপ্রায় কথাটার সঙ্গে জড়িত। যদি আমরা গণ অভিপ্রায়টা ভালো করে বুঝি এবং কী করে সমাজে একটা নতুন গণ অভিপ্রায় তৈরি হয়, তাহলে আমরা আগামী দিনের কর্তব্যগুলো আমরা বুঝবো। আমি জানি না সময় কতটুকু আছে, আমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করেছি আগামের ভয়ে আমি একখানে দস্তাবেজ লিখে নিয়ে আসি। তো এটা আমার ছোটো দিতে পড়তে পারি না, দেখে ভয় পাবেন না, ছোটো অক্ষরে হলে অবশ্য লেখা যাবে। আমি কিন্তু এটা পড়বো না, কেন আমি বিরক্ত হয়ে যাবো। এটা আমি দিয়ে যাবো যে বাংলা গ্রেডে লিখেছি, তারা যদি দয়া করে ছাপেন তো ছাপবেন, কিন্তু আমার আজকের যে আলোচনাটা এটা তার সাপ্লিমেন্ট, এটার পাশে এটা হয়তো পরবর্তীকে আপনারা সকলে পড়তে পারবেন। এখান থেকে আমি কিছুটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়বো, যেন আমরা আলোচনাটা একটু প্রাণবন্ত হয়, আপনারা যেন আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। আর আমি একটু আপনাদের কাছে খুব অদ্ভুত লাগছে আমার আসলে আপনার সামনে দাঁড়িয়ে, সেটা হলো এই, বাংলা একাডেমি আমাদেরকে কোনো কথা বলতে ডাকেনি। এই প্রথম আমার জীবনে আমি বাংলা একাডেমির কথা বলতে এসেছি আমন্ত্রণ পেয়ে। ফলে আমাদের দেশ সম্পর্কে একটা ধারণা, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা আপনারা এর দ্বারা পেলেন। তার মানে যারা এর কথা বলতে এসছেন, আমার কোনো অভিযোগ না, আমি অভিযোগ করতে আসি না। এটা হচ্ছে আমাদের যে বুদ্ধিবৃত্তিক হাল, আমাদের সমাজের যে বুদ্ধিবৃত্তিক যে চরিত্র, তার যে অবস্থা, আমরা যে তথাকথিত বুদ্ধিবৃত্তি যাদেরকে বলি, তাদের যে আচরণ এবং অভ্যাস, এই অভ্যাস সম্পর্কে সতর্ক থাকার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলেছি। তাহলে আমাদের প্রশ্নটা এইভাবে আমরা তুলতে পারি আবার, যে গণ অভ্যুত্থান হয়েছে সত্যি কথা, কিন্তু গণ অভ্যুত্থান বিজয়ী গণ অভ্যুত্থান হয়নি। তো বিজয়ী গণ অভ্যুত্থান কেন হলো না, তার যে মূল যে কারণ সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো এই যে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন রাজনৈতিক বর্গ সম্পর্কে যেসব বুদ্ধিবৃত্তিক আলাপ আলোচনা, যে সকল সাংস্কৃতিক লড়াই সংগ্রাম করার কথা ছিল, সেটা আমরা করিনি। এই বুদ্ধিবৃত্তিক আলোচনার মধ্যে আমি একটা ক্যাটাগরি বা বর্গ আমি বেছে নিয়েছি, সেটা হলো এই আপনার গণ অভিপ্রায়। এখন ধরুন আমরা যদি রুশোর জায়গায় যাই, ধরুন কেমন আমাদের রুশোর দিকে যাই, এই শব্দটা গণ অভিপ্রায় কথাটা মূলত আমরা রুশোকে প্রথম তার কাছে আমরা এটা দানা মাত্রাবে দেখেছি। তার ফলে আমি আমার লেখার মধ্যে রুশোর গণ অভিপ্রায়টা কি সেটা আলোচনা করেছি, কিন্তু তার আগেই আমি আরও কিছু ধারণা আপনাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করবো। একটা হলো প্রথমত এই গণ অভিপ্রায়টা মূলত বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে তৈরি হয়। এটা এমনি না যে গাছের ফল পাকে আপনাকে হয়, তা না। কিন্তু মানে জনগণের অভিপ্রায় কথাটা নিঃসন্দেহে রুশো বলছিলেন। তো মার্কস কিন্তু রুশোকে বলছেন যে রুশো একটা ব্যক্তির ধারণা অনুমান করে কথাবার্তা বলছে, যে গণ অভিপ্রায় জেনারেল উইল, বহু মানুষের একটা সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের কথা বলছে, কিন্তু এরা সকলে ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, প্রত্যেকে কিন্তু স্বাধীন। কিন্তু এই যে স্বাধীন ব্যক্তির অনুমানটা রুশো করলেন, এই অনুমানটা আসলে সার্বজনীন না, কারণ এই ব্যক্তি সবেমাত্র 18 শতকের শেষের দিকে পাশ্চাত্যে বা ইউরোপে আসছে মাত্র। কী করে আসছে? কারণ তার আগে পরিতান্ত্রিক সমাজ গড়ে উঠছে, সামন্ততন্ত্র ভেঙে যাচ্ছে। সামন্ততন্ত্র ভাঙবার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমাজে ব্যক্তি, পুরনো যে প্রাকৃতিক সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক আর আগের মতো নাই। কারণ এর আগে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে একটা প্রাকৃতিক বন্ধনের মধ্যে আমরা নিজেকে আবিষ্কার করতাম, কিন্তু এখন পরিতান্ত্রিক সমাজে আমরা এসে দেখছি আমরা একদম বিচ্ছিন্ন ব্যক্তি,
প্রকৃতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা নিছকই একটা শরীর হিসাবে, একটা দেহ হিসাবে সমাজে ভেসে বেড়াচ্ছি। এই যে বাস্তব পরিস্থিতি, এই বাস্তব পরিস্থিতির মধ্যে আমরা বুর্জোয়া চিন্তা চেতনা আবির্ভাব লক্ষ্য করি। এই ব্যক্তি যখন হাজির হয় তখন এই ব্যক্তি যে শুধু চেতনাগত ব্যক্তি তা কিন্তু না, কারণ আগে কিন্তু পুঁজিতান্ত্রিক ব্যবস্থার কারণে সামন্ততন্ত্র ভেঙে গেছে, পুরনো প্রাকৃতিক সমস্ত সম্বন্ধ ভেঙে গেছে, ফলে ব্যক্তি এখন হাজির হয়ে গেছে। এই নিজেকে দেখতে শেষে প্রকৃতির সঙ্গে আগের মতো যুক্ত না, পরিবারের সঙ্গে তার সম্পর্ক আগের মতো প্রাকৃতিক না, কেমন, ফলে সে নিজেকে একদম একা এবং নিঃসঙ্গ ব্যক্তি হিসেবে নিজেকে আবিষ্কার করে। এই একা এবং নিঃসঙ্গ যে ব্যক্তি, তারই গল্প আমরা রবিনসন ক্রুসোর গল্প আমরা পাই। এটা আমি মার্ক্সের লেখার মধ্যে আমি পাবেন যে রবিনসন ক্রুসো, তার যে গল্প, সে কিন্তু একটা বিচ্ছিন্ন নিঃসঙ্গ ব্যক্তি, কিন্তু সে যা কিছু কাজ করে সে কিন্তু আসলে সমাজের ভেতরে থাকা একটা নিঃসঙ্গ ব্যক্তি। সে সমাজের মধ্যেই আছে কিন্তু সে কিন্তু নিঃসঙ্গ এবং একটা একা নিজেকে উপলব্ধি করছে। আমরা জীবনদাসের একটা কবিতা আছে না, যে সবার মধ্যে থেকে আমি একা হয়ে যাচ্ছি, এটা কিন্তু বুর্জোয়া চিন্তা চেতনার সবচেয়ে সুন্দর সহজ একটা অভিব্যক্তি। তো এই যখন ব্যক্তি আসে, এই ব্যক্তিদেরকে অনুমান করে রুশো সাধারণ ইচ্ছার কথা বলছে। মানে রুশো যখন সাধারণ ইচ্ছার কথা বলছে, তিনি আদতে একটা বুর্জোয়া গণতান্ত্রিক রাজনীতির পক্ষে তিনি একটা ওকালতি করছেন, তার পক্ষে তিনি গল্প বলছেন। যেমন এই ব্যক্তিগুলো সব স্বাধীন, এবং এই ব্যক্তিগুলো যখন স্বাধীন, কিন্তু যখন তাদের মধ্যে একটা সামষ্টিক চেতনা তৈরি হয়, কীভাবে তৈরি হয়? আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে লড়াই করতে আছে বিভিন্ন আপনার বিষয় নিয়ে, সেটা অর্থনৈতিক ইস্যু হতে পারে, সাংস্কৃতিক ইস্যু হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। সে ফলে সে কী করে? সামষ্টিক হয়ে ওঠে, জেনারেল উইল হয়ে ওঠে, সামষ্টিক ইচ্ছা হয়ে ওঠে আন্দোলনের সময়ের মধ্যে দিয়ে। যখন সে সামষ্টিক ইচ্ছা হয়ে ওঠে আন্দোলন সময়ের মধ্যে দিয়ে, যখন আন্দোলন ক্রমশ পরিণত হয়, তখন সেটা হয়ে ওঠে গণশক্তি। তাহলে দেখুন, খুব সহজ, আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা মিলিয়ে নিই। আপনারা গণ আন্দোলন শুরু করেছেন, গণ আন্দোলন করেছেন শুধু একটা না, বিভিন্ন সময়। গণ আন্দোলন যখনই একটা পর্যায়ে একটা কোয়ালিটেটিভ স্তর অতিক্রম করে, এটা তখন গণশক্তিতে পরিণত হয়, কিংবা তার কিছু গণশক্তি হয়ে উঠবার লক্ষণগুলো ধরা পড়ে। ধরুন আপনাদের যদি বলি যে এই যে আমাদের 5ই আগস্টের যে বিপ্লবটা আমরা করলাম, তাহলে এই যদি আমরা এটাকে এখন এই যে আমি যেভাবে রাজনৈতিক দার্শনিক পর্যালোচনা করছি, যদি তাকে বিচার করি, তাহলে এই গণ আন্দোলন গণশক্তিতে রূপান্তরিত হবার মুহূর্তগুলো কখন, এটা কিন্তু আমি ধরতে পারবো খুব সহজে। প্রথম মুহূর্ত ছিল যখন কোটা সংস্কারকে আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন বললাম, মানে একটা পার্টিকুলার আন্দোলনকে যখন আমরা একটা সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করলাম। এটা তারা সজ্ঞানী করেছেন কি অজ্ঞানী করেছেন, এই তর্ক বৃথা, এটা ইতিহাস। ফলে ছাত্ররা সজ্ঞানে বা অজ্ঞানে যে কোনো কারণ হোক না কেন, তারা কি বলেছে, কোটা বিরোধী আন্দোলন আকারে যে তারা আন্দোলনটা করতো, জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতো না। এক নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটা কী ছিল? দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটা ছিল যখন শেখ হাসিনা রাজাকার বলল। কী হয়েছে তাতে? রাজাকার বলে এমন কী সমস্যা? এত তো রাখবার তো কিছু নেই। কিন্তু আমরা লক্ষ্য করলাম খুব অদ্ভুত, এই প্রথম আপনি তাকে আপনার ডিগনিটি, আপনার মর্যাদা, ব্যক্তির মর্যাদাকে হানি করেছে, সেই হিসেবে আপনি রিয়েক্ট করলেন। এটা দ্বিতীয় মুহূর্ত। এই মুহূর্তের দ্বারা আপনি অতি সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশে একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের উপাদানগুলো তৈরি হয়ে যাচ্ছে। যেমন ব্যক্তির স্বাধীনতা এর আগে ছিল, আমাদের সমাজে ব্যক্তির স্বাধীনতা ছিল, সে সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি স্বাধীন আকারে দেখত নিজেকে, সে সমাজের বাইরে স্বাধীন। তারা যদি উদাহরণ চান, আপনার অনেকের উদাহরণ পাবেন, আপনাদের সাহিত্যের মধ্যে পাবেন, শিল্প সাহিত্যের মধ্যে একটা সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির আপনি মেলা উদাহরণ পাবেন, কবিতাতে পাবেন, ঠিক আছে? তো এই ব্যক্তি, সমাজ বিচ্ছিন্ন ব্যক্তি ধারণাটা আমরা এখানে দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে। এটা একটা সামষ্টিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সামষ্টিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে একটা গণ আন্দোলনে যারা জড়িত তাদের। ফলে অবিলম্বে সেটা একটা নতুন
রূপ পরিগ্রহণ করলো, নতুন রাজনৈতিক রূপ পরিগ্রহণ করলো। এটাকে আপনি অতি অনায়াসে দার্শনিকদের ভাষায় বা রাজনৈতিক পরিভাষায় বুর্জোয়া গণতান্ত্রিক চিন্তা চেতনার অভিক্ষেপ আকারে আপনি এটাকে অতি সহজে আপনি চিন্তা করতে পারেন। তো এরপরের স্তরটা কী ছিল? এরপরের স্তরটা ছিল অবশ্যই সভাপতি, আমরা প্রত্যেকে জানেন যে যাদের বিরুদ্ধে তারা লড়াই করছে সে শক্তিকে পরিষ্কারভাবে চিহ্নিত করা, এবং সে চিহ্নিত করতে গিয়ে তাদের নিজেদের মধ্যে যে সকল তথাকথিত মতাদর্শিক বিভাজনগুলো ছিল এটাকে বাদ দিয়ে শত্রুর প্রতি সুনির্দিষ্ট লক্ষ্য রেখে সংগঠিত হয়। কীভাবে এটা করবে ছাত্ররা? এটা তারা করেছে, আপনি যখন আন্দোলনের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব দেবেন, সেখানে তারা এমন ব্যক্তিদের রেখেছে যাদের কোনো দলীয় পরিচয় নাই, কিংবা তারা অংশগ্রহণ করেছে বটে কিন্তু কোনো দলীয় পরিচয় নেই। মানে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, কি আমি ইসলামে জাতীয়বাদে বিশ্বাস করি, এরকম না। তুমি আসবে, কী জন্য আসবে? কারণ আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমরা কি করতে চাই? আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই, এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা কি করতে চাই? আমরা এই পুরো গণ আন্দোলনকে গণশক্তিতে রূপান্তরিত করতে চাই। তাহলে যেহেতু তারা কৌশলগতভাবে মতাদর্শিক বিভাজনের প্রশ্নটা কৌশলগতভাবে নিরসন করেছে, এই হলো আরেকটি মুহূর্ত যখন এই গণ আন্দোলন দ্রুত গণশক্তিতে রূপান্তরিত হয়। এসবই কিন্তু আপনি যদি রাজনৈতিক সাহিত্য পড়েন, ফরাসি বিপ্লব করেন, এমনকি ইরানের বিপ্লব যদি আপনি স্টাডি করেন, পৃথিবীর যে কোনো দেশের বিপ্লব স্টাডি করেন, এটাই কিন্তু তার চরিত্র লক্ষণ। এটা খুব সহজে বুঝতে পারেন, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে তার কি বদলটা তার ঘটেছে। এখন গণশক্তি যখন সে রূপান্তরিত হয়েছে, এই গণশক্তির জোরে শেখ হাসিনা উৎখাত হয়েছে এবং তিনি পালিয়েছেন। কিন্তু এখান থেকে বিপদটা শুরু। তিনি পালিয়ে যাবার পরে আপনি কি করবেন? কারণ আপনি তো লক্ষ্যটা ছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে। এর আগে কিন্তু এটা ছিল আমাদের সবার এক দফা এক দাবি, এর সাথে কবে যাবে মনে আছে তো, ভুলে গেছে সকলে। এটা ছিল দাবি স্লোগান। এখানেও কিন্তু আপনি দেখবেন এক দফা এক দাবির মধ্যেই কিন্তু আন্দোলন ঢুকে গিয়েছিল। শুধুমাত্র লেজের মতন অত্যন্ত আচ্ছাভাবে বলেছে, না আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই, ঢুকেছিল। এটা কিন্তু প্রধান ছিল না। কেন? কারণ তখন আন্দোলনের মধ্যে ওই পুরনো সে রণধ্বনি, সে পুরনো রণধ্বনিকে আবার রিপিট পুনরাবৃত্তি করা হয়েছে। সেটা হলো এই ব্যক্তিকে সরাও, ব্যবস্থা কেনা। ব্যক্তিকে সরাও, ব্যবস্থা কেনা। ফ্যাসিবাদের বিলুপ্তি বলেছ, কি করে ফ্যাসিবাদের বিলুপ্তি হবে? আর ফ্যাসিবাদ তো শুধু মতাদর্শ। সেই ফ্যাসিবাদী মতাদর্শটা শুধু যে বাঙালি জাতিবাদ এটা তো না। ফ্যাসিবাদী মতাদর্শ একই সঙ্গে ধর্মীয় জাতিবাদও। ধর্মীয় জাতিবাদের দুইটা রূপ আমাদের দেশে প্রবলভাবে সক্রিয়। একটা হচ্ছে যে যাকে আমরা ধর্মীয় ইসলামী জাতিবাদ বলতে পারি, আরেকটা হচ্ছে ধর্মীয় হিন্দু জাতিবাদ বলতে পারি। দুটো জাতিবাদের ধরন, জাতিবাদের দুটো রূপ। এই দুটো যে জাতিবাদী ধরনটা চরিত্রের দিক থেকে সেটা কোনোভাবে বাঙালি জাতিবাদ থেকে আলাদা কিছু না। এখানে সেকুলারিজম বনাম ধর্মের তর্ক করে কোনো লাভ নেই। সকল জাতিবাদী কোনো না কোনো পর্যায়ে ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করে। এটা কেন করে? এটা কারণটা কি? এটা কারণটা খুব সহজ। কারণ ফ্যাসিবাদের যে মূল যে ভিত্তি, তার যে তর্কের জায়গাটা হচ্ছে পরিচয়বাদ। এই পরিচয়টা চিরায়ত, আবহমান। আমরা বলি না বাঙালি আবহমান বাঙালি, বলি তো, শুনেছি অনেক বইতে, পাঠ্যবইতে পড়েছিলাম। আবহমান বাঙালি বলতে কিছু নাই। বাঙালি তো একটা হিস্টোরিক্যালি তার বিবর্তন ঘটেছে, সে হাজির হয়েছে। তাহলে আপনি যখন বলেন যে আপনার পরিচয়টাই একমাত্র প্রধান, আপনি ধরুন মুসলমান, এখন যদি জিজ্ঞাসা করে আপনি মুসলমান কেন, আপনি মুসলমান হওয়ার তাৎপর্যটা কি? মুসলমানে কি আছে ইসলামে যেটা আপনাকে অন্য ধর্ম থেকে পৃথক করে? তার দার্শনিক দিক কি, তার তত্ত্বগত দিক কি? আপনি আর কিছু বলতে পারছেন না। আপনি কিছু কলিটিজম, কিছু আকিদা, কিছু চর্চাকে আপনি হাজির করছেন যে এটা একটা পরিচয় মাত্র। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি মসজিদে যেতে হয় মুসলমান, আমার টুপি থাকতে হবে এরকম, আমার পোশাক এরকম হতে হবে, আরব হবে, আমি তো মুসলমান। আর মুসলমান হওয়ার পথ কি? অপর করা,
অপরের বিপরীতে আমি মুসলমান, হিন্দুর বিপরীতে আমি মুসলমান। আর হিন্দু ঠিক তেমনি মনে করে মুসলমানের বিপরীতে আমি হিন্দু। কিন্তু সনাতন ঐতিহ্যের, সনাতন ধর্মের যে দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস আছে, সেই ইতিহাস কিন্তু সে জানে। ঠিক তেমনি আজকে যদি কোনো একটা সত্যিকারের মুসলমান খুবই আন্তরিক, সে তার সবই ভালো, যদি জিজ্ঞাসা করেন ইসলামের দার্শনিক বক্তব্য কি, আজকে আধুনিক বিশ্বে ইসলামের কি আছে দেবার, সে কি কিছু দিতে পারবে? তার পাশ্চাত্য হেগেল আছে, কান্ট আছে, রুশো আছে, মার্কস আছে, ইসলাম কি দিতে পারবে, কি এমন দিতে পারবে যেটা সে পাশ্চাত্যের সঙ্গে মোকাবেলা করে কিছু দিতে পারবে? কারণ সেটা দেবার যে একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি কেন মুসলমান থাকবো? কারণ কোরআন একটা একই সঙ্গে ধর্মগ্রন্থ ছাড়াও কোরআন যে একটা দর্শনের বই, এটাকে দর্শনের বই আকারে পাঠ করা যায়। এইটা তো আমরা আমাদের সমাজে আসি নাই, আমরা সমাজে ঢুকি নাই। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা নিজেও কখনো কোরআন উল্টে দেখে নাই কি আছে, কি আছে জিজ্ঞাসা করলে কিন্তু আমরা দেখবো আমরা জানি না, অর্থগুলো জানি না, বুঝতে পারি না। তাই যদি বুঝতে না পারেন তাহলে মুসলমান থাকার দরকারটা কি? আপনি যদি মনে করেন আপনি রিলি মুসলিম, তাহলে বুঝতে হবে যে কোরআনের প্রপোজিশন থেকে আজকে থেকে ১৫০০ বছর আগে তার তো কিছু দার্শনিক প্রস্তাবনা আছে। তার সেই দার্শনিক প্রস্তাবনা কি? তার তো কিছু রাজনৈতিক প্রস্তাবনা আছে। ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র মানে কিন্তু খ্রিস্টান রাষ্ট্র, আমি এটির পরে আসছি। এটা তার তো কিছু দার্শনিক প্রস্তাবনা আছে, সে কেমন করে সমাজকে গঠন করতে হয়। সে কেন উম্মা বলে, মুসলিম উম্মা বলে কেন উম্মা নেই, বিশ্ব সমাজ আছে। তার কেন বিশ্ব সমাজ গঠন করবার এই আকাঙ্ক্ষা, একটা ট্রাইবাল সমাজে এই আকাঙ্ক্ষাটা কেন গড়ে উঠলো? এই ধর্মটা কেন রক্তবাদ, গোত্রবাদ, গোষ্ঠবাদ সমস্ত কিছুর নিরাকরণ চায়? কেন সমস্ত কিছু উৎখাত করতে চায়? কেন সে মানুষকে একত্র করতে চায়? কেন সে তৌহিদের কথা বলে? কেন তার রাজনীতিটা, কেন তার ধর্মটা আসলে ধর্মতত্ত্ব নয়, তার পুরো ব্যাপারটা হলো কি? পুরো ব্যাপারটাই রাজনৈতিক। ইসলাম আগাগোড়া ১০০ ভাগ একটা পলিটিক্যাল রিলিজন, আগাগোড়া। কারণ সে একটা নতুন সমাজ গড়তে চায়, এটা নতুন বিশ্ব সমাজ, এটা বৈচিত্র্য, একটা বাগানের মতো, বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের মানুষ একই সঙ্গে তারা বাস করবে। কি করে করবে? কারণ তারা প্রত্যেকে এককে মানে, তারা একের অধীন, এটা তারা মানে, তারা বিভিন্নভাবে বিভক্ত হবে না। এটা তার পলিটিক্যাল প্রপোজিশন। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন। ফলে ইসলামে যদি আপনি এপিস্টেমোলজিক্যালি, জ্ঞানতাত্ত্বিকভাবে আল্লাহ আছে কি নাই এটা যদি আপনি তর্ক করতে নামেন, আপনি বোকা বনে যাবেন। ইসলামে আছে না কোনো তর্কই নেই। কেন নেই? কারণ ইসলাম তো পরিষ্কারই বলতেছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে গায়েবে। আপনি গায়ে যা নাই, যা অনুপস্থিত, যা নিত্য অনুপস্থিত, আপনাকে সেখানে আত্মসমর্পণ করতে হবে। যে নাই, যে নাই কেমন? সে তো আপনি ধরুন, এই যে আমার কাছে একটা কার্ড আছে, এটা বিশেষ সময়ে বিশেষ কালে আছে। তো যে নাই সে তো কোনো বিশেষ সময়ে বিশেষ কালে থাকে না। আপনি তো আল্লাহকে কোনো জায়গায়, যে বাংলা একাডেমি ওখানে গেলে ওই সময় গেলে পাবেন। তাহলে বস্তু সম্পর্কে আছে কথাটা খাটে। এটা আমরা যারা কান পড়েছি, আমাদের কান এটা মনোযোগের সঙ্গে পড়েছি, আমরা জানি এটা বস্তু সম্পর্কে খাটে, কিন্তু আল্লাহ সম্পর্কে খাটে না। যদি আল্লাহ সম্পর্কে না খাটে, আছে কথাটা না খাটে, আল্লাহ সম্পর্কে নাই কথাটাও খাটে না। ওকে, দেখেন এটাকে এপিস্টেমোলজিক্যাল রিলিজিয়ন, জ্ঞান তত্ত্ব দ্বারা এটাকে বুঝবেন না। এটাকে আপনাদের বুঝতে হবে তার পলিটিক্যাল অ্যাসপিরেশনের দ্বারা। ফলে স্বভাবতই আমরা যেই দর্শন, আজকে যদি আমরা রাজনৈতিক জগতে প্রবেশ করতে চাই এবং এই ধর্মবাদী ফ্যাসিজমকে মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে ইসলামের যে মহিমা, তার যে অত্যন্ত মৌলিক দার্শনিক প্রস্তাবনা, এটা সাহসের সঙ্গে হাজির করা, হীনমন্যতা ত্যাগ করা। যেখানে দর্শন খ্রিস্টানির মধ্যে আছে, খালি দর্শন গ্রিক দর্শনে আছে, ইসলামে কিছু নেই। ইসলামিক আছে ইমাম গাজ্জালি, আর আছে কি ওই যে পুরনো বিভিন্ন অনেকগুলো লেখা, যেখানে সত্যিকারের এই কালে আমরা বুদ্ধির দ্বারা, আমাদের সহজ বিচারের দ্বারা এটা আমরা বুঝতে পারব। তো আমি আবার আগে ফিরে যাই। আমরা কোথায় গেলাম? আমরা গণশক্তি তৈরি করেছি। গণশক্তি আন্দোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু অতি সহজে আমরা পরবর্তী স্তরে ঢুকতে পারতাম, যেটাকে বলা হয় গাঠনিক শক্তি। কারণ যখনই গণশক্তির মধ্য দিয়ে আপনি বিদ্যমান ক্ষমতাকে উৎখাত করে ফেলেছেন, গণশক্তি তৎক্ষণাৎ গাঠনিক শক্তির রূপ নেয়। আমি আবার বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারি। আপনি যেদিন শেখ হাসিনা পালিয়েছে 5 তারিখে,
তাহলে যারা আন্দোলনটি করেছে, আন্দোলনের যারা নেতৃত্বে, গাঠনিক শক্তি বা রাষ্ট্রের শক্তি তৎক্ষণাৎ তাদের কবজায় এসে গিয়েছে। পুরো গাঠনিক শক্তি, যেটাকে আইনের ভাষা এবং রাজনৈতিক সাহিত্যের ভাষায় বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই গাঠনিক শক্তি তাদের হাতে এসে গিয়েছে। তারা আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছে। তবে কোনো আইন আর তাদেরকে ওর অধীনে নিতে পারবে না। কিন্তু ঘটনাটা অন্যরকম হয়ে গেল। তাহলে বলতে পারতো আজকে থেকে আমি ঘোষণা দিলাম আমরা ক্ষমতা গ্রহণ করলাম, আমাদের আদেশে দেশ চলবে। আচ্ছা খেয়াল করেন, এই যে আমি বললাম আপনার কাছে মনে হচ্ছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সামরিক শাসন কি করে হয় বলেন তো? সামরিক শাসন হয় যখন অভ্যুত্থান করে, সামরিক অভ্যুত্থান হয়। অভ্যুত্থান হওয়ার পরে কি হয়? সামরিক শাসন ঘোষণা দেয়, অধ্যাদেশ দেয় না, ঘোষণা দেয় আজ থেকে ফরমান দ্বারা রাষ্ট্র চলবে। তাহলে এই গণ অভ্যুত্থানের যারা নায়ক, তাদের ফরমান দ্বারা দেশ চলবে না কেন? খুব সহজ কথা। তাহলে সামরিক শাসন কি করে? তারা সংবিধানকে স্থগিত রাখে। তারপরে কি করে? একটা বজ্জাতি করে, শয়তানি করে। সে নিজের একটা কিংস পার্টি বানায়। কিংস পার্টি বানিয়ে আবার তারা পুরনো সংবিধানকে আবার পুনর্বহাল করে। আর ওই পুরনো সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 ভোটে তারা পাশ করে যে তারা যে এই সামরিক অভ্যুত্থান করেছে এটা বৈধ। খেয়াল করেছেন? আপনি কেউ কিন্তু এই যে রাজনীতির, এই যে আইন এবং রাজনীতির এই সম্পর্ক কখনোই কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক জগতে আমরা এটা আলোচনা করি না। কেন করি না? কারণ আমাদের কিন্তু বুদ্ধিজীবী নাই, এই জন্য করি না। কারণ বুদ্ধিজীবী তার সবচেয়ে প্রধান লক্ষণটা হচ্ছে সে রাজনীতিকে নতুনভাবে গঠন করে, নতুন রাজনৈতিক দিশা দেখায়, কি করে একটা জনগোষ্ঠী নিজেকে গঠন করবে এবং সামনে এগিয়ে যাবে তার পথ সে দেখায়। তাহলে আমরা এটা করতে পারি না। তারা সেরকম কোনো অধ্যাদেশ বা ফরমান দিতে পারে না। তারা ভেবেছে কি? তারা ভেবেছে আমরা তো এখন এই কেমনি কী করবো, রাষ্ট্র কী করে চালাবো। তারা ওই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান এবং তারই যে প্রেসিডেন্ট সে টিপ্পু, তার অধীনে গিয়ে আনন্দের সহিত তারা শপথ গ্রহণ করেছে। পুরো গণ অভ্যুত্থান আমরা পিছিয়ে পড়লাম। তাহলে আমরা এখন, আমি এই সমালোচনাটা কেন করছি প্রথমত যাতে আমরা ক্রিটিক্যালি এটা দেখুন। আমাদের কাছে এখন চ্যালেঞ্জটা অদ্ভুত একটা চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। একদিকে এই গণ অভ্যুত্থানটা অপূর্ণ, তার জন্য আমরা সমালোচনা করছি এটা পূর্ণ করার জন্য। কিন্তু অন্যদিকে এই গণ অভ্যুত্থানে যা কিছু আমরা অর্জন করেছি না কেন এটাকে নস্যাৎ করার জন্য একটার পর একটা কিন্তু কাউন্টার টু পাল্টা অভ্যুত্থানের চেষ্টা চলছে, কিন্তু থামে নেই। আগামী দিনে এই সরকার কতদিন থাকবে আমার কোনো ঠিক বলতে পারবো না। আর যদি আগামী দিনে এই সরকার না থাকে, তার জন্য এখানে আপনারা যারা আছেন বাংলা গানে পড়তেই কিন্তু দেয়। তাহলে বুদ্ধিবৃত্তিক দায়টা আপনাদের, এটা আপনাদের বুঝে উচিত ছিল যে কী করে করতে হবে, কেন আমাদেরকে এই কাজটা অবশ্যই এই সরকারের, এই ধরনের গণঅভ্যুত্থানের সরকারের অবশ্যই সংবিধান বাতিল করবার এবং নিজেদেরকে নিজেরা নতুন করে গঠন করবার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এখন খেয়াল করলে আমি একটা শব্দ বলেছি, শব্দের হলো গঠন, শব্দটা কিন্তু সংবিধান। কেন আমি গঠন কথাটা ব্যবহার করছি? এই কথার ব্যবহারের সবচেয়ে বড় কারণ হলো সংবিধান একটা কলোনিয়াল ধারণা। সংবিধান মানে এটা একটা ঔপনিবেশিক ধারণা। এর মানেটা কি? আমরা যদি আপনাকে শাসন করতে চাই, আমি আপনাকে শাসন করব, ফলে আমি একটা আইন লিখব, সে আইন লিখে সেইটাকে বলবো এটা সংবিধান, এবং সেটা হবে আপনাকে শাসন করবার একটা দলিল। কিন্তু জনগণ, আমরা যে জনগণ এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছি, আমরা তো এইরকম শাসক আর শাসিত এইভাবে তো বিভাজিত হব না। তাহলে আমরা কি করব? আমরা নিজেদেরকে নিজেরা গঠন করব। এই হলো শব্দটা কিন্তু গঠন। কিভাবে গঠন করব? আমরা ঠিক করবো যে আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্কটা কেমন হবে। কি করে আলোচনা হতে পারে এরকম যে আমরা তো প্রত্যেকে স্বাধীন সত্তা, আমরা প্রত্যেকে স্বাধীন, আমরা ব্যক্তি স্বাধীন। আমরা এই যে স্বাধীন ব্যক্তি, এটা যদি স্বাধীন থাকে তাহলে তো আমরা আমাদের ইকোনমি চালাতে পারবো না, আমাদের এই রাষ্ট্র চলবে না।
ফলে আমাদেরকে অবশ্যই একটা সামষ্টিক ইচ্ছার মধ্যে প্রবেশ করতে হবে, একটা জেনারেল উইল এর মধ্যে প্রবেশ করতে হবে। এই যে ইচ্ছাটা, এই যে ইচ্ছার কথা আপনাদেরকে বলছি, অভিপ্রায়ের কথা বলছি, এটাই তখন কি দাঁড়ায়, এটাই তখন হয়ে ওঠে গাঠনিক শক্তি, এবং তার দ্বারা আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করবার জায়গায় আমরা প্রবেশ করি। আমি একটু পানি পেলে ভালো হতো, আর আপনাকে একটু সময় বলে আমি তো কথা বলে আছে না? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এখন তাহলে এই যে গঠন কথাটা বললাম, যে হ্যাঁ, করে না যাবে, ঠিক আছে। এই যে গঠন কথাটা বললাম, এই গঠন কথাটা বাংলাদেশের ক্ষেত্রে, ধরুন আমরা এই গঠন কথাটার মধ্যে আমরা একটা নতুনভাবে রাষ্ট্র গঠনের কথা বলছি অবশ্যই, কিন্তু আমি শুরুতে আপনাদেরকে বলছি রাষ্ট্র সম্পর্কে আপনাদের যে ধারণা, আমরা রাজনৈতিক সাহিত্যে বা দর্শনে ঠিক রাষ্ট্রকে এইভাবে বিচার করে না। দেখুন, আমরা ইংরেজিতে বলি স্টেট মানে অবস্থান। আমরা কি করে বর্তমান থাকি এটাকে বলে রাষ্ট্র। আমরা সহজ সংজ্ঞা, আমরা কি করে থাকি, কি করে বর্তমান থাকি, এটা হলো রাষ্ট্র। এই বর্তমানতার অনেকগুলো দিক আছে, তার প্রশাসনিক দিক আছে, তার ক্ষমতার দিক আছে। ফলে এই প্রশাসন, ক্ষমতা, এগুলোকে আলাদা আলাদা আমাদেরকে বিচার করতে হবে। আমরা যে বর্তমান থাকি, বর্তমান থাকাটা ক্ষেত্রে কী ধরনের ক্ষমতা আমাদেরকে বর্তমান থাকাটাকে সুন্দর করতে পারে, পারস্পরিক সম্পর্ককে ভালো করতে পারে। আমি স্বাধীন, আমি ব্যক্তি হিসেবে স্বাধীন, আমি যেন আপনার স্বাধীনতা ক্ষুণ্ণ না করি, তার জন্য অবশ্যই কি লাগে? আইন লাগে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, যদি আইন না থাকে আপনি কি অন্যের অধিকার ক্ষুণ্ণ করবেন? আইন নেই ধরুন, কেন করবেন? তার নীতি লাগবে, নৈতিকতা, তার মানে সমাজে মোরালিটিও লাগে, সংস্কৃতিও লাগে। আপনি যখন কারোর সম্পর্কে এটা খারাপ আচরণ করেন, এটা আনকালচার বলেন না। কেন? আমরা কিছু সামাজিকভাবে কিছু সংস্কৃতি, আচার আচরণ আমরা রপ্ত করি কালচারালি। কারোর সঙ্গে তর্ক করতে গেলে আমরা কালচারালি রপ্ত করি ওটাকে। কারোর সঙ্গে তর্ক করতে হলে গালি দেওয়া যায় না। ফেসবুকে যেমন করে কিছু লিখলে গালি দিচ্ছে সবাই, হাহা রিয়েক্ট দিচ্ছে, কিছু কারবার আছে না একটা হাহা রিয়েক্ট দেওয়া, হুইচ ইজ ভেরি ফানি। সমাজের ডায়ালগ তৈরি করার জন্য যেটা অত্যন্ত ক্ষতিকর। সমাজে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তো সমাজে তো ডায়ালগ লাগবে, আলাপ আলোচনা লাগবে, কথাবার্তা বলতে হবে। আপনি যে সারাক্ষণে গালি দেন, অন্য কিছু করতে না পারে গালি দেন, আরাম দিতে বলে, তো এইটা তো আলোচনা হবে না। আপনার কোথায় আপত্তিটা হচ্ছে, কোথায় আপনি বিরোধিতা করছে, এটা করেন। ফলে ডিজিট, এই জন্য ধরুন আমি জানি না আপনাকে পড়েছেন কিনা, বার্নার্ড স্টিগলার খুব বিখ্যাত মানুষ, তিনি ডিজিটাল টেকনোলজি নিয়ে লিখেছেন। ডিজিটাল টেকনোলজি মানুষকে কিন্তু গর্দভ বানায়। ডিজিটাল টেকনোলজি মানুষ কিন্তু গর্দভে তৈরি করে, পরিণত করে না। সে কিন্তু ডিপে যেতে পারে না, অভ্যাসে কাজ, সবই কিন্তু স্ক্রিন। জগৎ যেমন স্ক্রিন, যারা যেতে পারে না জগতের ভিতরে, জগৎ পড়তে পারে না, পাঠ করতে জানে না, ওরা কিন্তু পড়তে পারে না। ওরা কিন্তু প্রত্যেকে মনে করে ডিজিটাল স্ক্রিনে যা আছে এটাই জগৎ, এর বাইরের কোনো জগৎ নেই। ফলে এটা নিয়ে প্রচুর লেখা হয়েছে, আমি সেদিকে এখন যাবো না, আজকে আমার আলোচনা সেটা নয়। তাহলে আমি একটা জিনিস শুধু আপনাদেরকে সাবধান করে দেবো, গঠন কথাটা মানে আমরা নতুনভাবে বাংলাদেশে গঠন করতে হবে, এটা আমাদের এখনকার প্রধান কর্তব্য হচ্ছে এটা। কিন্তু আমি যেটা বলবো যে আমরা একটা উত্তর ঔপনিবেশিক এবং পুঁজিতান্ত্রিক গোলকায়নের প্রান্তিক একটা রাষ্ট্র, আমরা প্রান্তিকিত আছি। এখন এইখানে এরকম একটা রাষ্ট্রে সার্বভৌম রাষ্ট্রের ধারণাটা সোনার পিতলা কলস, অর্থহীন। সার্বভৌম রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই এখন। এটা কি আপনারা জানেন? আপনারা এটা হুঁশিয়ার না হুঁশিয়ার না? There's nothing called sovereignty anymore. কারণটা কেন? কারণ হলো যে আপনি এখন কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত যদি গঠন করতে চান, আপনি ওয়ার্ল্ড ব্যাংকের অধীন, আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অধীন, আপনি WTOর অধীন, আপনি বিভিন্ন বাইল্যাটারাল চুক্তির অধীন, আপনি বিভিন্ন কোম্পানির নজরদারি এবং সার্ভেলেন্সের অধীন। ফলে সার্বভৌমত্ব একটা হাস্যকর ধারণা, ইউজলেস।
এটা কোনো কাজে দেখেন কত ডিফিকাল্ট। মানে এখন যদি আমরা গঠন কথাটা বললাম বটে, কিন্তু রাষ্ট্র গঠনের কথা বলি, তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েটলি দেখতে হচ্ছে যে পুরনো প্রাচীন রাষ্ট্রের ধারণা দ্বারা আমরা কিন্তু কিছুতে আমরা অগ্রসর হতে পারছি না। আরও সমস্যা আছে, আমি আমার লেখাতে ডিটেল লিখেছি, পুরোটা যাবো না, যেতে অনেক সময় লাগবে। সেটা হলো এই, এখন রাষ্ট্র মাত্রই সিকিউরিটি রাষ্ট্র। এটা সিকিউরিটি স্টেট এই অর্থে কেন, আপনার যে তথাকথিত সভরেন বিং, আপনার যে স্বাধীন সত্তা, এটা কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কিন্তু আপনি জমা দিয়ে দিয়েছেন। রাষ্ট্র এখন দাবি করে আমি তোমার নিরাপত্তা দেবো। তো কেন রাষ্ট্র এটা দাবি করতে হবে? কারণটা হলো এই যে নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, আপনি অনেকে পড়ছেন নিত্যদিন, পড়ছেন হয়তো, কিন্তু এটা অর্থটা আপনার নিজের জীবনে কি এটা ধরতে পারছেন না। সেটা কীরকম? সেটা এরকম যে বলতেছে তারা আপনার জীবনের জীবিকার কোনো দায়িত্ব রাষ্ট্র নেবে না। এটা খেয়াল করেন, কথাটা সাংঘাতিক ব্যাপার। আপনার জীবনের এবং জীবিকার কোনো দায়িত্ব রাষ্ট্র নেবে না। আপনাকে আল্লাহর উপর হাওলা করে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে ওই বাজারের প্রতিযোগিতার মধ্যে টিকবেন, আর যদি টিকে থাকতে না পারেন আপনি হারিয়ে যাবেন। এটা কিন্তু আপনারা মেনে নিয়েছেন। আপনারা এখানে যারা এখানে আছেন অধিকাংশ এটা মেনে নিয়েছেন, এই জীবনটাকে মেনে নিয়েছেন, দিস নিউ লিবারেল ইকোনমিক অর্ডার মেনে নেবার পারে। যদি রাষ্ট্র কিছুই না করে তাহলে রাষ্ট্রের দরকারটা কি? তো রাষ্ট্র এসে আপনাকে বলে হ্যাঁ দরকার তো আছে, কি আমি তোমাকে রক্ষা করবো। কোথা থেকে রক্ষা করবো? সন্ত্রাস থেকে রক্ষা করবো। সারা দেশে সন্ত্রাসী ভরে আছে, ইসলামী সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, চোর আছে, ডাকাত আছে। তো আমি তোমাকে এই সন্ত্রাস থেকে রক্ষা করবো। ফলে রাষ্ট্র আসলে যেটা আপনার সামনে হাজির, এটা একটা সিকিউরিটি স্টেট। তার একটাই মাত্র কর্তব্য, সে একটাই মাত্র কর্তব্য নিজে মনে করে, সেটা হলো সে সন্ত্রাস থেকে আপনাকে রক্ষা করবে। সে যে সন্ত্রাস থেকে আপনাকে রক্ষা করছে এটা প্রমাণ করার জন্য সে শনৈ শনৈ বিভিন্ন রকম থিয়েটার, বিভিন্ন রকম নাটক করবেই, করে যাচ্ছে। এই কিন্তু রাষ্ট্র আপনার। এখন ভাবেন এই রাষ্ট্রকে আপনি বদলাবেন কি করে? এই রাষ্ট্রকে আপনি বদলাবার কোনো উপায় আছে? কী করে বদলাবেন? তো সেই পরিপ্রেক্ষিতে আমার প্রস্তাবনা হলো, যদি আমাদের জন্য এখন অপূর্ণ গণঅভ্যুত্থানটাকে যদি পূর্ণ বিজয় নিতে চাই, আমাদের চ্যালেঞ্জ অনেক বড়। এই চ্যালেঞ্জটা শুরু হবে, আমি শুরুতে বলেছি, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক জায়গা থেকে। এই যে আলোচনাটা করছি সবই কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনার অংশ। এটা গ্রামে গ্রামে বিভিন্ন কলেজে তরুণদের মধ্যে এই আলোচনাগুলো আমাদের ছড়িয়ে দিতে হবে, এবং একই সঙ্গে রাষ্ট্র সংক্রান্ত যে সকল আলোচনা আমাদের বিভিন্ন ক্ষেত্রে পাশ্চাত্যে গড়ে উঠেছে, এটা আমাদেরকে ক্রিটিক্যালি পড়তে হবে, ক্রিটিক্যালি জানতে হবে এবং মোকাবেলা করতে হবে। যেমন ধরুন রুশোর গণ অভিপ্রায়ের ধারণা, জেনারেল ইলেকশন, যেটা আমি এখানে আলোচনা করেছি, আপনারা যখন ছাপা হবে আপনারা পাবেন কেমন। এবং রুশো যেটা চেয়েছেন যে তিনি বলছেন গণ অভিপ্রায় হচ্ছে যে জনগণের একটা সম্মিলিত একটা সামষ্টিক একটা ইচ্ছা, কিন্তু এই ইচ্ছা কী করে গড়ে ওঠে এ সম্পর্কে তার বইয়ে আমরা কিছু খুঁজে পাই না। আমরা এবার আমাদের এম্পিরিক্যাল অভিজ্ঞতা দেখেছি এই ইচ্ছা গড়ে ওঠে কিন্তু গণ আন্দোলনের মধ্যে, এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে যখন গণ আন্দোলন সুনির্দিষ্টভাবে তার শত্রু, যার বিরুদ্ধে সে দাঁড়ায় এবং নিজেকে একত্রিত করে, নিজেকে গোষ্ঠীবদ্ধ করে, ওটার মধ্য দিয়ে তার সাধারণ ইচ্ছাটা দানা লাভ করে। কীরকম? ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সে লড়ছে, তাহলে জনগণ বলতে আমরা কি বুঝবো? তারাই জনগণ যারা ওই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়ছে, আর বাকি যারা তারা কিন্তু জনগণ না। এটা খেয়াল করে খুব গুরুত্ব। আমরা দেখেন জনগণ বলে খুব বিমূর্তভাবে একটা কথা ব্যবহার করি। জনগণ বিমূর্ত কোনো ধারণা না। জনগণ মানে তারাই এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছে এবং লড়বে, আর যারা লড়ে নাই তারা কিন্তু জনগণের অন্তর্গত না। ফলে আগামী দিনে যে জনগণকে নিয়ে আপনি যে রাষ্ট্রটা গড়ে তুলবেন, সেই রাষ্ট্রটা গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ফ্যাসিস্ট শক্তির দোসরদের
তাদেরকে বাদ দিতে হবে। যেমন ধরুন, আপনারা যখন ৭১ যুদ্ধের পরে আপনার কি বলেছেন যে পাকিস্তানের এখনো জনগণের অন্তর্গত? আপনারা কি বলেন কেউ? পাকিস্তানের জনগণ কি জনগণ আপনার চোখে এখন? কিন্তু ৭১ আগে তো তারাও জনগণ ছিল। তাহলে জনগণ ধারণাটা একটা ফিক্স ধারণা, এটা না। কিন্তু ফলে ভাবতে হবে যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা যারা জড়েছি আমরা জনগণ। তাহলে কি আমরা আওয়ামী লীগকে বাদ দিব, ছাত্রলীগকে বাদ দিব, অন্য সকল ফ্যাসিস্টকে বাদ দিব? না, এটা বলি না। যদি তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে তাদেরকে আমরা এডুকেশন একটা প্রসেস আপনার থাকতে হবে। যে কারণে আমি শুরু থেকে বারবার বলেছি আমাদের একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল দরকার অবিলম্বে। কারণ এর মধ্য দিয়ে যারা ভুল করেছে, সেখানে ভুল করেছে সে নিজে উপলব্ধি করবে এবং আমরা সত্য আসলে কি ঘটেছে। একটা মানুষকে যখন আপনি ধরে নিয়ে গুম করছেন, আদেশ শুনে, একজনের আদেশ অনুসারে আপনি কাজটা করছেন, সে কিন্তু আদেশ পালন করছে, আপনি তাকে ফাঁসি দিতে পারেন। শেখ হাসিনা বসে আছে দিল্লিতে, ওরা তো ছাড়বে না, তাহলে ওই লোকটাকে ফাঁসি দিচ্ছেন, কিন্তু দিতে পারেন, কিন্তু এটার দ্বারা কিন্তু সমাজের ক্ষত কিন্তু নিরাময় হবে না। ফলে নেলসন ম্যান্ডেলা এটাকে ভালো বুদ্ধি বের করেছে। দেখো, আসো আমরা ট্রুথটা জানি, সত্যটা জানি, আমরা কথা বলতে দেই। যে অপরাধ করেছে সেও বলুক সে কেন অপরাধটা করেছে, আর যে ক্ষতিগ্রস্ত সেও শুনো, তারা কান্নাকাটি করুক, পরস্পরকে চিনো, বুঝো, তার মধ্যে দিয়ে এই যে ক্ষতটা নিরাময় হবে। হয়তোবা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে অপরাধীকে ক্ষমাতে করে দিতে পারে। ফলে ট্রুথ এবং জাস্টিস, এই যে ক্ষমা করে দেবার একটা শর্ত তৈরি করা, বুদ্ধিবৃত্তিক, আবেগে, সাংস্কৃতিক শর্ত তৈরি করা, এটা কিন্তু রাষ্ট্র গঠনের অত্যন্ত অপরিহার্য উপাদান। আমি এই যে রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কথা বারবার বলে গেছি, আমি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে অদ্ভুতভাবে আমরা কোনো সাড়া পাইনি। তারা কী ধরনের প্রশ্ন তোলেন, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান? অবশ্যই চাই। যদি কুক্লাস ক্লান যদি নিষিদ্ধ থাকতে পারে, যদি জার্মান নাৎসি পার্টি নিষিদ্ধ থাকতে, তো আওয়ামী লীগও নিষিদ্ধ থাকবে, অসুবিধাটা কোথায়? কিন্তু আমাদের যেটা দরকার, আমি তো শুধু নিষিদ্ধ করে তো আমি থাকছি না। যদি দর্শন আমার বিষয় হয়, সমাজ গঠন, রাষ্ট্র গঠন আমার কাজ হয়, আমি অবশ্যই ট্রুথ অ্যান্ড জাস্টিসের মতোই একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন অফ দ্য কাউন্সিল চাই। তো সেইভাবে আমরা আসলে এগিয়ে যাব। এখন রুশোর এই যে আপনার তার যে গণ অভিপ্রায়ের যে ধারণা, সেই গণ অভিপ্রায়ের ধারণাটা সে কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, এবং সেটা আমাদের এই গণ অভিপ্রায়টা কিন্তু তৈরি হয়, গণ অভিপ্রায়টা তৈরি হয় জনগণের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের দ্বারা। আপনারা হয়তো কিছুটা ক্ষুদ্র হলেও আমাকে একটা কৃতিত্ব দেবেন যে দীর্ঘকাল আমি আমাদের সমাজের এই বিভাজন, ধর্ম বনাম সেকুলারিজম, এই বিভাজনের বিরুদ্ধে, এই বাইনারির বিরুদ্ধে লড়াই করেছি। ধর্ম বনাম সেকুলারিজম, এই বিভাজন থেকে আমাদের মুক্ত হতে হবে। এটা আমাদের এখনকার সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক কাজ। কিন্তু খেয়াল করেন, এই বিভাজন থেকে মুক্ত হয়ে আমরা যখনই একটা গণ অভ্যুত্থান করলাম, সঙ্গে সঙ্গে আমরা ধর্মবাদী ফ্যাসিস্টদের দুটা রূপ দেখছি না চোখের সামনে। তাহলে এটা তো বাঙালি জাতিবাদেরই আরেকটা রূপ, তার বিরুদ্ধে তো লড়াই করতে হবে। আমরা তো দেখছি না বুদ্ধিবৃত্তিক মহলে তার জন্য খুব একটা লড়াই আমরা দেখছি না, দেখছি না। এটাকে সমাধান করবার আমরা কোনো পথও দেখছি না। সনাতন ধর্মাবলম্বীরা তারা অত্যন্ত ন্যায্যভাবে, যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, অত্যন্ত ন্যায্য কারণে তারা তাদের দাবি দেওয়া নিয়ে আসবে। কারণ এর জন্যই আমরা লড়াই করেছি। আমরা সমাবেশের অধিকার চাই, কথা বলার অধিকার চাই। তাদের অনেক কথা পছন্দ না হতে পারে, কিন্তু এইটা বলবার, কথা বলবার অধিকার তাদেরকে দিতে হবে। যেই বলো অধিকার দিতে, কিন্তু দিয়ে কী করো? চুপ করে বসে থাকবো? না, বসে থাকবো না। আমরা নেগোসিয়েট করবো, আমরা কথা বলবো যে তুমি যে দাবি দাওয়া দিয়েছো, সেই দাবি দাওয়াগুলো সবটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। কারণ আমরা সমষ্টির সকলের মধ্যে আমরা থাকতে চাই। তারা কি একদিনের জায়গায় 5 দিন ধরুন ছুটি চেয়েছে। আরে ভাই, আমি তো তার পক্ষে, ঠিক আছে 5 দিন দিবেন না তো 3 দিন দেন, নেগোসিয়েশন তো করা পসিবল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা,
তারা কিন্তু কোনো পলিটিক্যাল দাবি তুলে নেয়। যে খেয়াল করেন, আট দফা পড়েন, আপনি কোনো পলিটিক্যাল দাবি কিন্তু তারা তুলে নেয়। এমন না যে যে দাবি নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আপনি এটা বোর্ড তো বসাতেই পারেন, সংখ্যালঘু বোর্ড বা সনাতন ধর্মাবলম্বী বোর্ড, এর বোর্ড বিভিন্নভাবে প্রতিটা দেশে আছে। তাহলে আমরা যেটা সমাধান করতে পারি সেটাকে সমাধান আমি কেন করতে পারিনি? কারণ ধর্মবাদী দুটো ফ্যাসিস্ট ধারা একই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে। যখন বাঙালি জাতিবাদী ধারা পরাস্ত হয়েছে সাময়িক, এবং সেই বাঙালি জাতিবাদী ধারা একই সঙ্গে এই দুটো ধারার সঙ্গে কিন্তু মিশছে, তাদের কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু সহায়তা করছে। তাহলে আমরা মনে করি যে এই বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এটাই আমাদের স্পষ্ট করা, পরিচ্ছন্ন করা বুদ্ধিজীবীতার দায়িত্ব হিসেবে আমরা করবো। রুশোর পরে আমি আলোচনা করেছি হেগেলের গণঅভিপ্রায় নিয়ে। হেগেলের সঙ্গে রুশোর বেশ মৌলিক অনেক তফাৎ আছে, কারণ হেগেল মনে করতেন রাষ্ট্রটা আমাদের নৈতিক, নৈতিকগুলো নিয়ে শব্দ বলেন এথিকো লিগাল, মানে এথিক্স এবং আইন, বা এথিক্সের একটা অভিব্যক্তি। বা আরও সহজ করে বুঝতে গেলে তিনি আসলে বোঝাতে চেয়েছেন আমাদের যে সংস্কৃতি, আমাদের যে নীতি নৈতিকতা, আমরা যেমন করে মানুষের সঙ্গে পরস্পরের সঙ্গে সম্পর্ক রচনা করতে চাই, তারই একটা অভিব্যক্তি, একটা চূড়ান্ত অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র গড়ে ওঠে। ফলে রুশোর জেনারেল উইল থেকে হেগেলের রাষ্ট্রের ধারণাটা একটু আলাদা, কিন্তু একই সঙ্গে এটা অত্যন্ত ইন্টারেস্টিং। যে আমরা জানি যে কেন আমাদের জন্য ইন্টারেস্টিং, যে হেগেলের এই ধারণাটা যে রাষ্ট্র একটা এথিক্যাল স্ফিয়ার, একটা নীতি নৈতিকতার একটা নৈর্ব্যক্তিক প্রতিষ্ঠান, নৈর্ব্যক্তিকভাবে সে হাজির হয়েছে। কার্ল মার্কস এটা কিন্তু রাজি না, তিনি এটা আবার খুব ঘোর সমালোচনা করেছেন, এবং তারও একটা আলোচনা আমি আমার এই লেখাতে দিয়েছি আপনাদেরকে। মার্কসের আপত্তিটার কথা ছিল, তো মার্কসের আপত্তি ছিল যে মার্কস বলছে না না, এই যে রাষ্ট্র বলছে এটা এথিক্যালি একেবারে সমাজের উপরে সে আছে, তাকে এথিকো লিগাল ইনস্টিটিউশন আকারে। রাষ্ট্র এরকম না, কারণ রাষ্ট্রের উৎপত্তির যে কারণ সেটা হলো কি, সেটা হলো আমাদের অর্থনৈতিক সম্পর্ক, আমাদের জগতের সঙ্গে আমাদের যে জীবনযাপনের সম্বন্ধ, মানে যেটাকে আমরা বলি উৎপাদনের সম্পর্ক। এই সম্পর্ক মধ্য দিয়ে সমাজের যে দ্বন্দ্ব সংঘাতটা তৈরি হয় বিভিন্ন শ্রেণীর মধ্যে, সে বিভিন্ন শ্রেণীর সংঘাতের কারণে রাষ্ট্র হাজির থাকে। হ্যাঁ, মার্ক্সের দাবি হলো এগুলি রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রকে একটি স্বায়ত্তশাসিত নৈতিক এবং আত্মিক চেতনার কাঠামো হিসেবে দেখিয়েছে। যেমন আত্মিক চেতনা সংস্কৃতে বললে আমরা বুঝি তাড়াতাড়ি, আমি যদি এখন রুহানিয়াত বলতেন আপনার কিন্তু আমাকে ইসলামী মৌলবাদী বলতেন। শব্দ কিন্তু একটাই, রুহানিয়াত মানে স্পিরিচুয়াল, একটা বাংলা ব্যবহার করতে পারে, আমি আরবিতে শুনতাম না। ফলে স্পিরিচুয়ালিটি মানে রুহানি কর্তব্য। আরও সেকুলার ভাষা চাইলে আপনাদেরকে বলতে পারে আত্মার যত্ন। আমার মধ্যে একটা আমি আছে, এই আমির আমি যত্ন করতে চাই, আমার শরীরে যেমন যত্ন করি তেমনি আমার একটা আত্মার যত্ন লাগে। তো আত্মার যত্ন করে ধর্ম, আত্মার যত্ন করে আধ্যাত্মিকতা। ফলে আধ্যাত্মিকতার প্রতি যে আপনাদের এই যে একটা অনেকের আমাদের যে একটা সেন্সিটিভিটি একটুখানি কী বলে আমাদের জ্বালা পোড়া আছে, এখান থেকে মুক্ত হতে হবে। আত্মার যত্ন অত্যন্ত ইহলৌকিক ব্যাপার, কারণ প্রতিদিনই কিন্তু আপনি আত্মার যত্ন করছেন। যদি আত্মার যত্ন যারা করেন না তারা দেখবেন যে শেষ মধ্যে ডাক্তারের কাছে যাচ্ছেন কী জন্য, কনসালটেশনের জন্য, এবং হয়তো বা শেষ মধ্যে বিভিন্ন রকম ওষুধ, ঘুমের ওষুধ থেকে আরম্ভ করে নিউরোসিস থেকে নানা রকম ওষুধের মধ্যে আপনি পড়বেন। ধর্ম কিন্তু আপনার আত্মার যত্ন করে। রুহানিয়ত তাই, রুহানিয়তের মানে যে কোনো স্পিরিচুয়াল মানে হলো আপনার মধ্যে শরীর এবং মন দুটো আছে, আপনার মনের যত্ন করতে হবে। মনের যত্ন করবার কিছু তরিকা আছে, কিছু পদ্ধতি আছে, আপনি সেই তরিকা এবং পদ্ধতি অনুসরণ করলে আপনার মনের যত্ন হয়। ঠিক তেমনি মনের যত্ন করবার আরেকটা অত্যন্ত অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় হাতিয়ার, এটার নাম কি জানেন? ভাবতে থাকেন। জি, সংস্কৃতি। শোনো, আপনি দেখবেন যখন মন খারাপ লাগে গান শুনে, আপনি দেখবেন যখন মন খারাপ লাগে বা আড্ডা মারেন, আড্ডা কিন্তু সংস্কৃতির অংশ। বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন, আপনি খেতে যান কোনো রেস্টুরেন্টে, ফলে খেয়াল করুন কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মার যত্নের জন্য। বন্ধুদের সঙ্গে থাকতে চাই কেন? আত্মার যত্নের জন্য। বন্ধুকে ভালোবাসি কেন? আত্মার যত্নের জন্য।
ফলে আপনারা এই সেকুলার বনাম এই কি বলে রিলিজিয়াস এরকম বাইনারি দিয়ে ঢুকবেন না দয়া করে, এগুলো বাদ দেন, এগুলো প্রাচীন জিনিস, এগুলো আজকাল কেউ করে না। আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, যদি আপনি মনে করেন এটাকে আপনি একটা আধ্যাত্মিক কাজে হাজির করেন না, অসুবিধা নেই, তাকেও চিনে, তার একটা ভাষা আছে আলাদা, সে একটা ভাষা, একটা আধ্যাত্মিক ভাষা সে ব্যবহার করে, পীর মুর্শিদ ফকির দরবেশ করে, অসুবিধা কি করুক সে। আপনি যদি সত্যিকারের বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে চান, সেই ভাষার মধ্যে আপনি খুঁজে বের করেন সেখানে দর্শনটা, ভাবটা কী করে লুকিয়ে আছে। বাংলার ভাবচর্চার ধারা অসাধারণ শক্তিশালী, আমাদের কোনো ধারণা নেই, অত্যন্ত ডিপ লেভেলে তার বিভিন্ন রকম তার একটা কাজ আছে, যেটা হয়তো আমার কিছু কিছু লেখায় আমি তো আপনাদের বলেছি, লিখেছি, আগামী দিনে আশা করি যে আজম যখন এসছেন এসব নিয়ে আমরা অনেক ভালো গবেষণা করতে পারবো। কেমন? এরপরে আমি যেটা মার্ক্সের পরে যেটা আরেকজনের কথা পড়তে বলবো সেগুলো ফুকো। ফুকোর আপনি যারা ক্ষমতার কথা যারা পড়েছেন, আমি ফুকো একদম হেগেলের কথা বললো না, মার্ক্সের কথা বলে নাই, মানে নাই, একদম নতুন কথা বলা শুরু করে। ক্ষমতা কি? ক্ষমতা তুমি ক্ষমতা। ফুকো লিখে বোঝা তোমার মধ্যে দিয়ে ক্ষমতা কাজ করে, তোমার মধ্য দিয়ে ক্ষমতা কাজ করে, কারণ তুমি যেভাবে বিভিন্ন রকম চিন্তা চেতনাটা গ্রহণ করো, যারা ক্ষমতাবান শ্রেণীর তার দ্বারা নিজেকে পরিচালিত করো, তো তুমি তো স্বয়ং ক্ষমতা উৎপাদন এবং এটা বাস্তবায়নের ক্ষেত্র, তোমার শরীরই তো ক্ষমতা বাস্তবায়ন এর ক্ষেত্রে। ফলে ফুকো আরেকটা দিকে আমাদেরকে নিয়ে গেছে, এবং যেটা আমাদেরকে বুঝতে খুব সুবিধা, এটা যে মার্ক্সের কাছে খুব আলাদা তা কিন্তু না। আমি একটা ছোটো উদাহরণ দিয়ে আমি অন্যদিকে চলে যাবো, যেহেতু আমি অনেক সময় নিয়ে নিচ্ছি। সেটা হলো এই, আপনারা যারা টেলিভিশন দেখেন, অধিকাংশ জিনিস আপনারা কিনেন কিন্তু বিজ্ঞাপন দেখে, ঠিক না? তার মানে বিজ্ঞাপন কোম্পানি আপনার মনকে ম্যানিপুলেট করতে পারে। আপনি যেটাকে আপনার ইচ্ছা মনে করছেন যে আমি একটা কেয়ার সাবান কিনতে গেছি, আসলে তো আপনি কেয়ার সাবান কিনতে যান নাই, ওই যে বিজ্ঞাপনটা দেখছেন যে একটা মেয়ে সাবান নিচে বসে সাবান তুলতেছে আর সে কি গোসল করতেছে, আপনি ওটাও কিন্তু মনে মনে ছিল। প্লিজ, হাসির ব্যাপার না, সিরিয়াস ব্যাপার, এটা নাই, ঠিক? তাহলে আমরা কি করি, আমাদের কিন্তু সত্যিকারের সোকল সাবজেক্টিভিটি এবং আমি স্বাধীন, আমার একটা স্বাধীন সত্তা আছে, এটা ননসেন্স, আপনার কোনো স্বাধীন সত্তা নেই। এটা ফুকো আমাদেরকে শিখিয়েছে, এবং ফুকো শিখবার পরে ফুকো বিপদে পড়ে গিয়ে যখন ইরান বিপ্লব হলো, বলে স্বাধীন সত্তা যদি না থাকে তাহলে বিপ্লবটা হলো কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যে কোত্থেকে এই যে বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের অভিপ্রায়টা জন্ম হয় কোথা থেকে, কেন? যে বিদ্যমান যে ব্যবস্থা, এটা আমার কর্তাকে নিয়ন্ত্রণ করছে, আমার সত্তাকে নিয়ন্ত্রণ করছে, আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে, অর্থনীতি দ্বারা বিভিন্নভাবে সে আমাকে নিয়ন্ত্রণ করছে। এই বিপ্লব কেন আপনি করবেন? তারপরে কোথা থেকে বিপ্লবের ইচ্ছা আসে? আপনি আমাকে এখন বুঝিয়ে বলেন যে এই যে সাইদ 2 হাত তুলে বুকে বুলেট পেতে দিল, যে তার জীবনেরকে ঝুঁকিতে ফেলে দিয়ে জীবের জীবনকে তুচ্ছ করে সে পারমার্থিক জীবনকে বেছে নিল, এই অভিপ্রায়টা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এটা কি অভিপ্রায়? কিভাবে এটা সম্ভব? এর কোনো উত্তর আজ অবধি কোনো দার্শনিক আমাদেরকে দিতে পারেনি। এখন আমি যে দর্শনটা এর কিছুটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারে বলে মনে করি, এটা বললে আপনারা আমাকে এখান থেকে বের করে দেবেন, বর্তমানে আমার বিরুদ্ধে বন্ধ করবে। এটার কনসেপ্টটা ইসলামের জিহাদ ধারণার সঙ্গে জড়িত। জিহাদ হলো একটা কনসেপ্ট যেখানে ব্যক্তি তার জীবের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েও তার অভিপ্রায়কে সে বাস্তবায়ন করতে রাজি থাকে। ঠিক ফুকো এটাই বোঝার জন্য ইরানে ছুটে গেছে, গিয়ে সে আবিষ্কার করলো পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। এ নিয়ে আমি আমার বই মার্ক্স, ফুকো এবং রুহানিয়াতে কিছু আলোচনা করেছি, আপনারা পড়লে দেখবেন যে সেখানের মধ্যে এই জিনিসটা রয়েছে। তাহলে বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের বোঝা দরকার যে ঠিকই আমাদের সমাজে এরকম কি মুগ্ধ, কি সাইদ, কি এরকম এই শহীদরা যুগে যুগে মানুষ এটা করেছে।
এই কথা যে শুধু আপনার ফুকু বলেছে তা কিন্তু নয়, হেগেলও কিন্তু একই কথা বলেছে যে মানুষ একটা অদ্ভুত জীব। হেগেল কিন্তু মানুষের সঙ্গে জন্তু জানোয়ারের পার্থক্য কোথায়? হেগেলের প্রশ্ন, মজার প্রশ্ন, কী পার্থক্য আপনারা জানেন? কী পার্থক্য জানি না? এটা তো অ্যারিস্টটল বলেছে, হেগেল বলেনি। জি, কি দর্শন কিন্তু মজার, খেয়াল করছেন? চিন্তা করতে, এই যে সঠিক চিন্তা, হেগেল বলতে খুব সহজ উদ্যোগ, মানুষ আত্মহত্যা করে, এইভাবে আত্মহত্যা করতে পারে না। যে নিজেকে আমিকে বিসর্জন দিতে পারে নিজের দ্বারা, এটা খুব উন্নত একটা আমি যে পারে, এটা মানুষ পারে, এটা জীবের পক্ষে সম্ভব না। ঠিক আছে তো? এবং আপনি যারা আগামবেন পড়েছেন এই ইদানিং কালে, যদি আপনি একটু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেথ পড়েন, আপনার দেখতে এটা একটা অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা বই, যেখানে দেখা গেছে যে মানুষ নশ্বর এবং তার যে চিন্তা, তার যে নশ্বরতা, এই নশ্বরতাকে সে সামনে রেখে তার সমস্ত জীবনটা সে পালন করে। এমনকি মানুষের ভাষাও, যেহেতু মানুষ নশ্বর, সেই কারণে তার মধ্যে ভাষার উৎপত্তি হয়। এই জন্য নয় যে সে অমর থাকতে চায়, এটা নয়, সে ভাষার আগেও ভয়েস যেটা থাকে আমার মধ্যে, অনামক অচেনায় বচন বাগেন্দ্রীয় না সম্ভবে, যে লালন ফকির যেটা বলেছে, যে যাকে আমি উচ্চারণ করতে চাই, যার নাম নাই, যে অচিহ্নিত, যদি আমি উচ্চারণ করতে চাই, আমি কিন্তু উচ্চারণ করতে পারি না, কারণ সেখানে বাগেন্দ্রীয় আমার বাকযন্ত্র কাজ করে না। এই যে লালনের দেহাত্মবাদ কিন্তু এখানে, লালনের দেহাত্মবাদ আপনি যখন তন্ত্র বুঝছেন, লালনকে দেখুন তন্ত্র বুঝছেন, এই যে মৌনতা, সাইলেন্স, আর এটা আগামবেন এটাকে বলছে ইনোসেন্স। খুব দুর্দান্ত মেয়ে। ওই কবে আমাদের এখানে গ্রামে বসে একদম ওই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেথের তত্ত্বটা 2 কি 3 লাইনে বলে যাচ্ছে, আর আমরা ইটালিতে দেখতেছি দরজা আগামবেন, এটা তার লেখা বোঝার জন্য বিশাল একটা বই লেগে ফেলেছে। ঠিক আছে না? এখন আপনারা যদি বলেন যে হ্যাঁ কবিতা কি এটা পারে করতে, আমি তো কবি, আমার তো একটুখানি কবিতার পক্ষে পার থাকবে, এটা ধরে দিতে পারবেন না। কবিতা কেমন? ব্রহ্মাণ্ড ছিল না যখন মন্ডমালা কোথায় পেলি, এক লাইনে হাইডেগার বুঝে দিয়েছে আপনার, এক লাইন হাইডেগারের বিং এন্ড টাইম, সে পড়ে পুরো জায়গা থেকে মানুষ কি এই ব্যাখ্যা করতে করতে পাগল, শেষও করতে পারে না বই। আর কবে কমলাকান্ত এক লাইন খেলে বলছে যে ঠিক আছে মা কালী, তো তুই তো কালী, তুই তো বলতেছিস যে সবার আগে তুমি মহাকাল, কাল বা সময়েরও আগে তুমি আসছো, যদি তাই হয় মাগো, তো তোমার গলায় মানুষের মুন্ডমালা কোথা থেকে আইল, এটা কোথায় পেলে? ফলে সময় তো মানুষের বাইরে, তো সময় বলে কিছু নাই, মানুষের সময়। দেখুন দর্শন কীভাবে কাজ করে, কাব্য কীভাবে ধারণ করে। আমি জানি না আপনি এই গানটা শুনেছেন কিনা, কমলাকান্তের অসাধারণ গান। বাংলার ভাবান্দোলনের ইতিহাসে কমলাকান্ত অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তো আমার যে মূল থিসিস, আমি এটা লাইন বাই লাইন পড়ে না, আপনার বোর হয়ে যাবেন, এটা যদি যদি আমাকে দয়া করেন, এটা যদি আমরা দেখেছি পৌঁছায় ছাপাই বা আমি একটা ঠিক করে আপনি পড়বেন, আর আশা করি আমার এই বক্তব্যটা তার সঙ্গে হয়তো যাবে, এই কথার সঙ্গে আমি একটু করবো, আশা করি আপনার আনন্দ পাবেন। আমার বিনীত যে অনুরোধ আপনাদের কাছে, আশা করি আজকে যদি এতটা বছর পরে আমার এই আশাটা যদি সার্থক তখনই হবে, যদি আপনারা আমার সঙ্গে বিশ্বাস করেন যে আমাদের আগামী দিনের লড়াই বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক। এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা এখানে হাজির আছেন, তাকেই বলতে চাই যে আপনাদের মন্ত্রণালয়ের মধ্যে 2টা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আরগুলোর কোনো মূল্য নেই। একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, আর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। যদি এই 2টাকে আপনারা ঠিক লোক বসাতে না পারেন, এই গণ অভ্যুত্থান ধ্বংস হয়ে যাবে, আমাদের আরও 50 বছর লাগবে ফিরে আসতে। ফলে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক লড়াই এবং সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক লড়াই, আমি আপনাদের সকলকে আমার সঙ্গে আহ্বান জানাচ্ছি লড়াইয়ের ময়দানে। সকলকে অনেক ধন্যবাদ।